of trading webinar. প্রথমেই ডিসক্লেইমার। Trading has risk of losing all your invested capital. This webinar or video is not intended to encourage trading activities, rather to help existing traders to improve their trading accuracy. MFX Center, as well as myself, will not be responsible for any damage, loss, or any other liabilities regarding this webinar and video. One very simple thing to note: this is a trading awareness-based free webinar made public for the first time. This video is made for information purpose only. The techniques and methods shown in the video can be applied to any financial market in the world, including stocks, CFDs, commodities, forex, etc. Please make sure to be humble during the webinar, and questions will be answered at the end of the session. এই ওয়েবিনারটি প্রথমবারের মতো পাবলিক করা হয়েছে এবং এই ভিডিওতে যেসব ইনফরমেশন দেওয়া হয়েছে সেই ইনফরমেশন এবং টেকনিক বা মেথডগুলো সবগুলো ফিনান্সিয়াল মার্কেট যেমন স্টক, সিএফডি, কমোডিটি এবং ফরেক্স মার্কেটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েবিনার চলাকালীন সময়ে দয়া করে কমেন্ট অথবা শাউট না করে আপনাদের কোয়েশ্চেনগুলো সেশনের শেষে করার জন্য অনুরোধ করা যাচ্ছে। So, before starting this marvelous piece of information, let me introduce myself. I am MD Rakibul Hassan. I am Chief Analyst and Trainer at MFX Center. আমি ফরেক্স ট্রেনিং ডট সেন্টারের কো-ফাউন্ডার হিসেবে নিযুক্ত আছি এবং যে ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি অক্টোবরের 1 তারিখ মানে আগামী 7 দিন পর অ্যাকচুয়ালি এটা স্টার্ট হতে যাচ্ছে। এই ব্যাপারে অবশ্য বিস্তারিত আমার ফেসবুক পেজ এবং এমএফএক্স সেন্টারের পেজে আপনারা জানতে পারবেন। আমি একজন অ্যানালিটিক্যাল এক্সপার্ট হিসেবে কাজ করছি ইনস্টা গ্রুপ অফ রাশিয়াতে এবং আমি ডিভাইডেড বাই 4 রুলস ট্রেডিং সিস্টেমের একজন ফাউন্ডার এবং আমি শোএফএক্স গ্লোবালের একজন রেসপেক্টেড ফিনান্সিয়াল এক্সপার্ট স্পিকার হিসেবেও নিযুক্ত আছি। তো এখন আমরা আমাদের কন্টেন্টে আসি। হোয়াট ইজ ম্যাজিক? আমাদের ওয়েবিনার টাইটেল ছিল দ্য ম্যাজিক অফ ট্রেডিং। তো আস্তে আস্তে আমরা জিনিসটা ইলাবোরেট করি যে হোয়াট ইজ ম্যাজিক ইন আ নর্মাল সেন্স। জিনিসটা হয় কি, যে জিনিসটাকে আমরা নর্মালি কোনো কিছুর দ্বারা ডিফাইন করতে পারি না, দ্যাট ইজ ম্যাজিক। বাট দেয়ার ইজ আ সিম্পল ডেফিনেশন দ্যাট গতকালকে যে জিনিসটা ম্যাজিক ছিল সেটা আজকের সায়েন্স, এবং আজকের যে জিনিসটা ম্যাজিক সেটা আগামীকালকের সায়েন্স। মানে আমরা অবশ্যই সেই টেকনিকটা জানতে পারবো যে আসলে ম্যাজিকটা কি করে করা হয়েছে। ম্যাজিক ইজ অল অ্যাবাউট আ টেকনিক। এবং আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা অনেক বেশি ম্যাজিকে বিশ্বাস করতাম এবং
Actually, to be very honest, if you want to be very successful in life, you should believe in magic. Because গতকাল যেসব জিনিস যেটা আমি একটু আগে বললাম যে গতকাল বা গত 10 বছর বা 50 বছর বা 100 বছর আগে যে জিনিসগুলো আমাদের ম্যাজিক মনে হতো সেগুলো কিন্তু এখন আমাদের রিয়ালিটি এবং আমাদের ডে টু ডে নিডে আসলে সেই জিনিসগুলো আমরা ইউজ করি। ফর এক্সাম্পল, যেমন 100 বছর আগে যদি আহ, কোনো একটা মানুষকে আপনি বলতেন যে আসলে ফ্লাই করে একটা দেশ থেকে আরেকটা দেশ পর্যন্ত যাওয়া যাচ্ছে, তো ইন দ্যাট কেস অনেকে আপনাকে পাগল বলতে পারতো এবং অনেকে মনে করতো যে এটা যদি কোনো একজন মানুষ এভাবে উড়ে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সেক্ষেত্রে ইট উড বি লাইক এ ম্যাজিক। বাট এখনকার পার্সপেক্টিভে যদি আপনারা দেখতে যান সেক্ষেত্রে দেখবেন যে আসলে 100 বছর আগে যেটাকে আসলে ম্যাজিক মনে হতো সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখন ডে টু ডে বেসিক নিড। লাইক এখন একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাওয়ার জন্যই কিন্তু আমরা ফ্লাইট ইউজ করছি, লাইক চিটাং টু ঢাকা, ঢাকা টু চিটাং। অর আমরা যদি অন্য একটা কান্ট্রিতে যেতে চাই লাইক বাংলাদেশ টু কানাডা অর আমেরিকা, তো এইসব জায়গায় যদি যেতে চাই আমাদের কিন্তু ফ্লাইট ছাড়া আসলে অন্য কোনো বিকল্প আমাদের নেই। 100 বছর আগেও কিন্তু মানুষ এই জিনিসটাকে ম্যাজিক হিসেবে ধরে নিয়েছিল। আর কখনো কি এমন ভাবে চিন্তা করেছেন যখন আমরা একটা লাইভ স্পোর্টস চ্যানেলে লাইভ একটা ম্যাচ দেখি, লাইক রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা অর প্রিমিয়ার লিগে যে ম্যাচগুলো আমরা দেখি, আমরা কিন্তু এশিয়াতে বসে এক্সকিউজ মি, আমরা কিন্তু এশিয়াতে বসে আমরা একটা ইউরোপিয়ান লিগ অথবা একটা ইংলিশ লিগের খেলা আমরা বাসায় বসেই দেখতে পাচ্ছি। এটা যদি অ্যাবাউট 100 ইয়ার্স এগো কাউকে বলা হতো সে অবশ্যই মনে করতো যে ইট ইজ সাম কাইন্ড অফ ম্যাজিক। বাট রিয়ালিটিতে এখন কিন্তু এই জিনিসটা লাইক সবার বাসায় টিভি আছে, সবাই কিন্তু ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ তাদের বাসায় বসেই দেখতে পাচ্ছে, নো ম্যাটার এটা ওয়ার্ল্ডের কোন জায়গায় হচ্ছে জিনিসটা। এবং রিসেন্টলি যে জিনিসটা আমরা বেশিরভাগ ইউজ করি সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। 30 বছর আগেও যদি কোনো একটা মানুষকে বলা হতো যে কোনো স্ট্রিং ছাড়াই আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবো, এই জিনিসটা কিন্তু অনেকে ম্যাজিক হিসেবে ধরে নিত। সো 30 বছর আগে যেটা ম্যাজিক ছিল এটা কিন্তু এখন আমাদের মোবাইল ফোন। এবং আজকে আমরা জানি যে আমাদের অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন দিয়ে আমরা কত কিছু করতে পারছি, নট অনলি টকিং টু ইচ আদার। তো আমাদের ম্যাজিক অফ ট্রেডিংটা কি জিনিস, ট্রেডিং এ আবার ম্যাজিক কি, অনেকে এটা জিজ্ঞাসা করতে পারেন। তো এখন অনেকেরই অ্যাকচুয়ালি ফরেক্স মার্কেটে মোর দেন 90% ট্রেডার্স আর লুজার্স। এখন অনেকেরই মনে হতে পারে যারা অ্যাকচুয়ালি কনসিস্টেন্টলি প্রফিট করে দে আর কাইন্ড অফ আ ম্যাজিশিয়ান অফ দ্য মার্কেট। বাট অ্যাজ আ সায়েন্স অলরেডি এটা ডিসক্রাইব করা হয়েছে যে এই কনসিস্টেন্ট ট্রেডিং এর পিছনেও কিন্তু একটা টেকনিক আছে এবং এই টেকনিকটা যদি আপনি ভালো মতো আয়ত্ত করতে পারেন ইউ ক্যান বি কনসিস্টেন্ট ইন মেকিং প্রফিট। এবং আমি নিজ থেকে এই টেকনিকটাকে বলি কনটেক্সট বেসড ট্রেডিং, যেখানে একটা ট্রেডার মার্কেটে যে ট্রেডিং মেকানিজম আছে সেই ট্রেডিং মেকানিজমে পিছনে কি হচ্ছে, লাইক বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে সেই জিনিসটা বুঝতে পারে। সো আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের নেক্সট স্লাইডগুলোতে। বাট ফার্স্টে আমরা একটা চার্ট এক্সাম্পল দেখি। আমরা যারা অলরেডি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে তারা অবশ্যই আমরা সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে অনেকটুকুই জানি। আর যারা জানেন না তাদেরকে আমি খুব সিম্পলি জিনিসটা আমরা আজকে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্টে যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অলরেডি একটা ইনস্ট্রুমেন্টের চার্ট, ওয়েদার ইটস আ ফরেক্স ইনস্ট্রুমেন্ট অর স্টক, নো ম্যাটার হোয়াট ইনস্ট্রুমেন্ট ইট ক্যান বি। বাট ওয়ার্ল্ডে যতগুলো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো একই রকম ভাবে কাজ করে, সো ইট ডাজন্ট ম্যাটার যে এটা কোন ইনস্ট্রুমেন্ট। তো নর্মালি যদি ফর এক্সাম্পল আমাদের যে জায়গা থেকে অ্যাকচুয়ালি প্রাইসটা উপরে ওঠা শুরু করেছিল সেই প্রাইসটাকে আমরা ফর এক্সাম্পল ধরে নিলাম 10 টাকা। তো আমরা যদি কোনো একটা স্টক বা কোনো কিছু কোনো একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যদি বাই করি 10 টাকায়, তো এটা হচ্ছে সেই প্রাইসটা। এখানে 10 টাকা দিয়ে কিন্তু অনেকেই বাই করার ক্ষমতা রাখে, লাইক মোস্ট অফ দ্য পিপল। যদি আমি বলি যে একটা শেয়ারের দাম 10 টাকা এবং আপনি একটা শেয়ার কিনতে পারবেন, জাস্ট ফর ইনস্ট্যান্স জাস্ট একটা শেয়ার আপনি কিনতে পারবেন বা এর থেকেও
মিনিমাম একটা শেয়ার বাই থেকে অধিক আপনি শেয়ার কিনতে পারবেন। তো এরকম যদি বলি তাহলে দেয়ার উইল বি ল্যাক্স অফ পিপল যারা অ্যাকচুয়ালি এখান থেকে বাই করার ক্ষমতাটা রাখবে। ঠিক আছে? তো যখন প্রাইসটা আস্তে আস্তে উপরের দিকে উঠে, যখন এটা 500 টাকা হয়ে যায়, তখন কিন্তু এমন হয় যে সবার কাছে কিন্তু 500 টাকাটা থাকে না, যেভাবে তাদের কাছে 10 টাকাটা থাকার কথা। তো তখন আস্তে আস্তে আমাদের বায়ারের সংখ্যাটা আস্তে আস্তে কমতে থাকে। এরপরে যেটা, যখন এটা 5,000 টাকা হয়ে যায়, তখন দেখা যায় আরো কম পিপল এটাকে অ্যাফোর্ড করতে পারছে। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যারা অলরেডি 10 টাকা দিয়ে শেয়ারটা কিনেছিল, তারা অলরেডি এখানে যখন 5,000 টাকা হয়ে যায়, তখন আস্তে আস্তে তারা সেল করতে শুরু করে। এবং আবার দেখতে পাচ্ছি এখানে আবার কিছুটা সময় পর দেখা যাচ্ছে 5,000 টাকা কিন্তু অত বেশি বড় একটা অ্যামাউন্ট না, যারা অলরেডি বিগ ট্রেডার এরা আবার বাই করা শুরু করে। এরা বাই করতে করতে দেখা যায় এমন একটা সময় যে প্রাইসটা অলরেডি 10,000 টাকায় পৌঁছায় যায়। 10,000 টাকায় পৌঁছানোর পর অলরেডি তখন যারা অলরেডি 10 টাকায় কিনেছে বা যারা 500 টাকায় কিনেছে, তারা আস্তে আস্তে ডাউটফুল হওয়া শুরু করে যে আসলে এই প্রাইসটা এত বেশি উঠেছে যে আসলে কি এটা কন্টিনিউ করবে কিনা, আরো উপরে উঠবে কিনা। তো যখন এরকম একটা কনফিউশন মার্কেট অলরেডি হতে থাকে, তখন অ্যাকচুয়ালি আমরা কারেকশনটা দেখি যে এখানে অলরেডি ডিমান্ড হচ্ছিল, ডিমান্ডটা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে দেয়ার ইজ আ কনফিউশন ইন দ্য মার্কেট। এবং যখন সবগুলা বায়ার চিন্তা করে যে না, আমি এখন আর স্টকটা ধরে রাখবো না, যতটুকু প্রফিট করেছি দ্যাটস মোর দ্যান এনাফ, তখনই কিন্তু তারা সেল করা শুরু করে। আর যখনই তারা সেল করা শুরু করে, তখন সাপ্লাইটা বেড়ে যায়। যখন ডিমান্ডের থেকে সাপ্লাইটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তখনই প্রাইসের ফল হয়। এবং যখনই প্রাইসের ফল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুলস স্টার্টেড রিলিজিং ইকুয়ালস টু মোর সাপ্লাই। রিলিজ করতে করতে আবার একটা সময় বুলসরা আবার কনফিউজড হয়ে যায় যে আসলে কি এটা এত বেশি নামার কথা, নাকি আবার কিছুটা একটু বাই করে দেখি। কিন্তু যখন বুলরা আবার আস্তে আস্তে বাই করা শুরু করেছে, তখন দেখা গেল যে না, মোস্ট অফ দ্য বায়ার্স আর নট কোয়াইট অ্যাক্টিভ, যে ম্যাক্সিমাম মার্কেট পার্টিসিপেন্ট কিন্তু বাই করার চিন্তা ভাবনা করছে না। তো তখন দেখা যায় যে না, তখন যারা অলরেডি এই প্রাইসটা মুভমেন্ট করিয়েছিল, দ্যাট ইজ বুলিশ যে মুভটা হয়েছে, এই প্রাইসটা যখন মুভ হয়েছিল, তখন তারা মনে করে যে না, আসলে অত বেশি মজা পাচ্ছি না প্রাইসটার থেকে, যে এত ভালো মতো আসলে প্রাইসটাকে আমরা উঠিয়ে নিতে পারছি না যেমন আগে আমরা পেরেছিলাম। সো ওরা কি করে, হাল ছেড়ে দেয়। এবং হাল ছাড়ার পর, হাল ছাড়ার মানে হচ্ছে ওরা সেল করে দেয় ওদের স্টক বা শেয়ার বা ফিনান্সিয়াল এনি ইনস্ট্রুমেন্ট। সেল করার সাথে সাথেই প্রাইস ফল করে। যেমন এখানে রিয়াল যে সেলাররা আছে, ওরা অলরেডি এখানে এন্টার করেছে। আবার কিছুটা কনফিউশন শুরু হয়েছিল, বাট আফটার আর ডবল টপ আবার প্রাইসটা নিচে। সো কোনো একটা মানুষ যদি এই জায়গায় শেয়ারটি বাই করে এতদিন পর্যন্ত যদি শেয়ারটা ধরে রাখতো, তাহলে দেখা যেত যে সে কিন্তু আসলে কোনো প্রফিট করে নাই, এবং তার অলরেডি ব্রেক ইভেনে তার ট্রেডটা বন্ধ করতে হয়েছে। এতদিন ধরে যে একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সে অলরেডি তার কাছে রেখেছিল, হি হ্যাড নো আইডিয়া যে অ্যাকচুয়ালি তার পুরো প্রফিট যেটা তার চোখের সামনে বাড়তেছিল, অলরেডি গায়েব হয়ে গেছে। তো এরকম অনেক এক্সপিরিয়েন্স অনেক ফরেক্স ট্রেডার, অনেক স্টক ট্রেডার, শেয়ার ট্রেডার অনেকেরই হয়েছে। তো এই জিনিসটা বোঝার জন্য যে অ্যাকচুয়ালি আমাদের কখন মার্কেট থেকে আউট হওয়া দরকার বা কখন আমাদের মার্কেটে হোল্ড করা দরকার, এই জিনিসগুলোর জন্য আমাদের অ্যাকচুয়ালি কিছু টেকনিক আমাদের জানা থাকা দরকার, যেটা অলরেডি আমাদের এই ম্যাজিক অফ ট্রেডিং ওয়েবিনারে আমরা কভার করব। সো মার্কেটে দু রকম সিচুয়েশন থাকতে পারে, একটা হচ্ছে ইম্পালসিভ অথবা নন ভোলাটাইল, এবং আরেকটা হচ্ছে কারেক্টিভ অথবা ভোলাটাইল। এখানে ইম্পালসিভ বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, সেটা হচ্ছে যখনই প্রাইস খুব ডমিনেন্টলি মার্কেটে যে কোনো একটি একটি ডিরেকশনের দিকে প্রোগ্রেস করতে থাকে, তখন আমরা এটাকে ইম্পালসিভ মার্কেট বলি। ফর এক্সাম্পল, আমাদের এই যে বাম সাইডের যে পিকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি অলরেডি যে প্রাইস অনেক ইম্পালসিভলি সেলে গিয়েছে আফটার এফওএমসি। অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি রিসেন্ট চার্ট।
এবং এরপর থেকে প্রাইস যে যাওয়া শুরু করেছে এর মধ্যে কিন্তু কোনো অত বেশি ইন্টারভেনশন ছিল না টিল দিস পয়েন্ট। এই পয়েন্ট পর্যন্ত কিন্তু অত বেশি কোনো বুলিশ প্রেশার ছিল না। তো এটাকে আমরা অলরেডি বলতে পারি যে ইটস এন ইম্পালসিভ মার্কেট। অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে অবস্থান করছে এবং এখানে কোনো স্পেসিফিক কোনো ডিরেকশনাল বায়াস নেই। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে মার্কেট অলরেডি কারেকশনে আছে বা মার্কেট ভলাটাইল। মোস্টলি যখন আপনারা কোনো একটা প্রফেশনাল ট্রেডারকে অ্যানালাইসিস করতে দেখেন বা কোনো একজন অ্যানালিস্টের বক্তব্য আপনারা সিএনএন বা অন্য কোনো একটা নিউজ ওয়েবসাইটে আপনারা শুনেন, তখন আপনারা এই জিনিসগুলো শুনবেন যে মার্কেট ইজ কারেক্টিভ, মার্কেট ইজ ভলাটাইল, অথবা আপনি এরকম শুনতে পারেন যে মার্কেট ইজ ইম্পালসিভলি বুলিশ অ্যান্ড ইম্পালসিভলি বিয়ারিশ, আর মার্কেট ইজ ভেরি মাচ নন ভলাটাইল রাইট নাও। এইসব স্টেটমেন্টগুলো আপনি শুনতে পারেন। বিকজ যখন আপনি কোনো একটা ইন্টারন্যাশনাল অ্যানালিস্টের সাথে কথা বলবেন তখন কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি এখানে একটা পিন বার দেখছি, সো এখন কি বাই নিব না সেল নেব, সে আপনার উপর হাসবে। ইটস মানে অ্যাকচুয়ালি আমরা এত বেশি লাইক ইনফরমেশনে অ্যাকচুয়ালি আমাদেরকে এত বেশি ইনফরমেশন আমরা গ্যাদার করতে থাকি, উই অ্যাকচুয়ালি ডোন্ট নো যে আসলে প্রফেশনাল এবং ট্রুথফুল ইনফরমেশন কোনগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে মার্কেটে হেল্প করবে আমাদেরকে প্রফিট গেইন করার জন্য। তো আরো অনেক কিছু আমরা জানবো। সো লেটস প্রসিড টু দ্য নেক্সট রাইট। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে আমরা কেন ফেল করি। যদি বা আমরা অনেকেই জানি যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, বাট এই ফেলিয়ারের যে একটা ওজন আছে এই ওজনটা অ্যাকচুয়ালি আপনি কতক্ষণ পর্যন্ত আপনি বহন করতে পারছেন এই জিনিসটা কিন্তু জানা আমাদের জন্য অনেক জরুরি। কজ যার অলরেডি এমন অনেক ট্রেডার আছে যারা অলরেডি $1,000 আর $2,000, যাদের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট, তারা যখন এই জিনিসটা এক্সকিউজ মি, তারা যখন এই জিনিসটার অলরেডি 50 to 60% তারা লস করে ফেলে, তখন আসলে বলা যায় যে তারা আসলে ওই যে ফেলিয়ারের যে ওয়েটটা তারা আসলে নিতে পারছে না। অনেক সময় দেখা যায় তারা তখন একটা রিভেঞ্জ মেন্টালিটি তাদের মধ্যে কাজ করে এবং তারা অনেক তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যার ফলে তাদের আর যে 50 বা 40% ক্যাপিটালটা অলরেডি রিমেনিং আছে ওই ক্যাপিটালটা সহ তারা ব্লো করে ফেলে। সো এই ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, অ্যাকচুয়ালি দিস ইজ আ কাইন্ড অফ আ ট্রু, বাট ওই ফেলিয়ার থেকে অ্যাকচুয়ালি আপনি কি শিখতে পারতেছেন, দ্যাট ইজ আ মেইন ড্রিল হিয়ার। এই জিনিসটা আমাদের অবশ্যই জানতে হবে। সো আমরা এমন কি বেসিক মিস্টেক করি যার জন্য অ্যাকচুয়ালি আমাদের ফেলিয়ারটা বেশি হয়, এবং মোস্ট পপুলার মিস্টেকস, যদি বা অনেক মিস্টেক অ্যাকচুয়ালি একজন ট্রেডার করে, বাট এদের মধ্যে অনেক পপুলার একটা মিস্টেক হচ্ছে ওভার ট্রেডিং, যেটা নর্মালি লেট মি গেট দিস স্ট্রেট, যে অনেক ওয়েবিনার অনেক ভিডিও আছে ইউটিউবে যেখানের মধ্যে অলরেডি এই পপুলার মিস্টেকগুলোর ব্যাপারে আপনাকে বলা হবে, বাট এই পপুলার মিস্টেককে কিভাবে আপনি 100% আপনি এটার সলিউশনটা বের করতে পারবেন এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় বলে না। তো এই ওয়েবিনার ইজ গোয়িং টু প্রুভ আ ম্যাসিভ সলিউশন ফর ইউর ট্রেডিং মিস্টেকস, সো স্টে টিউনড। সো আমাদের মোস্ট পপুলার মিস্টেকগুলোর ব্যাপারে কথা বলছিলাম। সো পপুলার মিস্টেকের নাম্বার ওয়ানে সবসময় থাকে ওভার ট্রেডিং। যারা এখানে মেনলি স্ক্যাল্পাররা আছে অলরেডি, স্ক্যাল্পাররা মেনলি ওভার ট্রেড করে, এবং অনেক ট্রেডার আছে যারা ধরেন কিছুটা প্রফিট পাওয়ার পর এত বেশি ট্রেড করা শুরু করে, লাইক পার ডে তারা 50 to 60 ট্রেড ইভেন করে থাকে। সো কি পরিমাণ ওভার ট্রেডিং করা হচ্ছে হয়তো আপনারা আন্দাজ করতেই পারছেন। এবং আরেকটা মোস্ট পপুলার মিস্টেক হচ্ছে রিস্ক মোর দ্যান ইউ শুড। অনেকে এই জিনিসটা অ্যাকচুয়ালি হয় গ্রিড বা লোভের কারণে, যে অনেকেই আমরা সবসময় আমাদের যারা মেম্বার আছে বা অন্যান্য স্টুডেন্টরা আছে, নর্মাল পিপল যারা আমাদের থেকে সাজেশন নেয় এমএফএক্স সেন্টার থেকে, তাদেরকে আমরা সবসময় বলি যে প্রতি ট্রেডে 1%-এর বেশি রিস্ক নেবেন না। লাইক আপনার ক্যাপিটাল যদি $1,000 হয়, সেক্ষেত্রে আপনি প্রতি ট্রেডে $10 বেশি স্টপ লস রাখতে পারবেন না। যদি আপনার এমন কোনো ট্রেড আপনার কাছে আসে যেটাতে আপনার $10 বেশি স্টপ লস রাখতে হচ্ছে, সেক্ষেত্রে আই থিঙ্ক ইউ শুড লিভ দ্যাট ট্রেড, অথবা আপনার লট সাইজটা কমাতে হবে যদি আপনি আসলে ওই ট্রেডটা নিতে চান। তো
এই এই মিস্টেকটা অনেক বেশি হয়ে থাকে, নট অনলি ইন দ্য এশিয়ান রিজন, বাট আমি অনেক ইন্টারন্যাশনাল ট্রেডারদের সাথে কাজ করেছি, দে আর অলসো সেইং দ্য সেম থিং। তো এটা বলার কোনো স্কোপ নাই যে বাংলাদেশিরা বেশি লোভ করে বা ইন্ডিয়ানরা বেশি লোভ করে, দ্যাট ইজ নট দ্য থিং, ইট গ্রিড ইজ দ্য নেচার অফ হিউম্যান কাইন্ড। সো অবশ্যই মানুষের মধ্যে লোভ জিনিসটা থাকবে, বাট এটাকে কন্ট্রোল করাটা হচ্ছে মূল জিনিস। যারা অলরেডি প্রফেশনাল ট্রেডার, দে রিস্ক অ্যাজ দে শুড, দে স্টিক টু দেয়ার ডিসিপ্লিন, অ্যান্ড মোস্টলি তারা কখনোই অনেক বেশি রিস্ক নেয় না যতটুকু তাদের ক্যাপিটাল বহন করতে পারবে। এবং আরেকটা মোস্ট পপুলার মিস্টেক যেটা অনেক বেশি পরিমাণ ট্রেডার করে থাকে, সেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। যদিও বা আপনি আপনার ওভার ট্রেডিং করলেন না, যদিও বা আপনি অত বেশি রিস্ক নিলেন না, তা অনেক সময় দেখা যায় যে ট্রেডাররা রিভেঞ্জ ট্রেডিং করে। রিভেঞ্জ ট্রেডিং জিনিসটা হচ্ছে এমন যে আপনি যদি লাগাতার 3 থেকে 4টা ট্রেড লস করার পর আপনার মধ্যে একটা অ্যাঙ্গার কাজ করবে, আপনার মধ্যে একটা রাগ কাজ করবে যে আমি এতগুলো লস কেন করলাম, বা আমি এসব স্টুপিড ট্রেড কেন নিলাম। এই জিনিসটার কারণে আমাদের মধ্যে একটা রিভেঞ্জ মেন্টালিটি গ্রো করে, যার কারণে আমরা এমন কিছু ট্রেড নিতে বাধ্য হই যে যেখানে আসলে কোনো ট্রেড নাই, প্লাস ওই ট্রেডগুলো দিয়ে আমরা এতক্ষণ ধরে যা লস করলাম ওই লসগুলো কভার আপ করার চেষ্টা করি, এবং এত কুইকলি কভার আপ করার চেষ্টা করি, যার কারণে অনেক সময় দেখা যায় যে রিভেঞ্জ ট্রেডিং করতে করতে অনেক সময় আপনি আবার ওই আপনার যে সেকেন্ড যে মোস্ট পপুলার মিস্টেক, যেটা হচ্ছে রিস্ক মোর দ্যান ইউ শুড, আপনি আরো রিস্কটা বাড়াই দেন, আপনার লট সাইজটা ডাবল করে দেন যেন আপনার তাড়াতাড়ি রিকভার হয়। সো রিকভারির যে ট্রেডিংটা আছে, যেটা অলরেডি অনেক ফিয়ার্সফুল ট্রেডিং একটা স্টাইল, সো এটা আপনার অ্যাকাউন্টকে খুব তাড়াতাড়ি ডুবাতে পারে। এবং দ্য ফোর্থ ওয়ান, নট বিং ইন এ টোটাল ব্রেন স্টেট। এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেকে হয়তো বা এটার ব্যাপারে কনফিউশন থাকতে পারে, কজ ওভার ট্রেডিং, রিস্কিং মোর, রিভেঞ্জ ট্রেডিং, এসব ব্যাপারে অনেকগুলো ভিডিওতে অ্যাকচুয়ালি আপনারা পেয়েছেন, বাট not being in a total brain state is a very new thing for most of the traders out there. টোটাল ব্রেন স্টেট বলতে এমন একটা স্টেট যখন আপনার টোটাল অ্যাওয়ারনেস মার্কেটে থাকবে, লাইক আপনি টোটালি রেডি, যখন আপনি ক্রিকেট খেলেন, যখন আপনি ব্যাটিং করছেন, যখন অলরেডি বলার তার হাত থেকে বলটা রিলিজ করে দিয়েছে, তখন যে ব্রেন স্টেটটা থাকে, দ্যাট ইজ টোটাল ব্রেন স্টেট। তখন আপনার ফুল ফোকাস থাকে বলে এবং হাউ ইউ আর গোয়িং টু প্লে দ্য শট, আপনি টোটালি ওই মোমেন্টটাতেই থাকেন। বাট নর্মালি দেখা যায় যে মোস্ট অফ দ্য ট্রেডার্স, নট অনলি বাংলাদেশি ট্রেডার, লেট মি মেক শিওর যে লেট মি মেক ওয়ান থিং ক্লিয়ার, দ্যাট আই এম নট ইন্ডিকেটিং এনি গ্রুপ অফ পিপল ইন দিস ওয়েবিনার। লাইক আমি কোনো বলছি না যে আমি ডিরেক্টলি কোনো একজন বাংলাদেশিকে আমি বলছি বা কোনো একটা ইন্ডিয়ানকে বলছি। আমি ওভারঅল যে একটা ট্রেডিং কমিউনিটি আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই টোটাল ট্রেডিং কমিউনিটিকে আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেস করছি এই ওয়েবিনারে। তো ডোন্ট ফিল অফেন্ডেড অ্যাজ আ রিজিওনাল, অ্যাজ আ কান্ট্রি পিপল অর এনি আদার। সো যেটা বলছিলাম যে টোটাল ফোকাসটা কিন্তু আমরা ওইরকম দিতে পারি না যখন আমরা অ্যাকচুয়ালি ট্রেডিং করতে বসি বা অ্যানালাইসিস করতে বসি। তখন দেখা যায় যে আমরা অ্যাকচুয়ালি ট্রেডিং করছি, মার্কেট এখনো ভালো কোনো পর্যায়ে আসে নাই, তো আমরা করি কি, আমরা একটু ফেসবুক ব্রাউজ করি, না হলে আমরা একটু ইউটিউবে ভিডিও দেখি, না হলে হয়তো বা কোনো ফ্রেন্ড থাকলে তার সাথে ফোনে কথা বলি বা কারোর সাথে চ্যাট করি। তো দ্যাট ইজ নট টোটালি টোটাল ব্রেন স্টেট, যেটা যেটা অ্যাকচুয়ালি অনেকগুলো মেন্টর অ্যাকচুয়ালি অ্যাড্রেস করে না। তো বিইং ইন আ টোটাল ব্রেন স্টেট ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আপনি ট্রেড করতে বা অ্যানালাইসিস করতে বসবেন, তখন যেন আপনি টোটাল একটা ব্রেন স্টেটে থাকেন। এবং একটা টোটাল ব্রেন স্টেটে কীভাবে থাকতে হয়, এর কিছু টেকনিক আমরা অ্যাকচুয়ালি ওয়েবিনারে কভার করেছি। আই হোপ ওই টেকনিকগুলো আপনাকে টোটাল ব্রেন স্টেটে থাকতে সাহায্য করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মেন্টালি প্রেজেন্ট থাকে না মার্কেটে। যদি বা অনেক সময় দেখা যায় যে মার্কেট, আমরা চার্টটাকে অবজার্ভ করছি, আমরা সবকিছুই দেখছি, বাট মাথার মধ্যে ঘুরছে আসলে আমি যে গতকাল লসগুলো করছিলাম, আসলে লসগুলো কিভাবে আমি রিকভার করব। বাট অথবা এমন হতে পারে যে আহ, আজকে একটা বিয়ের দাওয়াত আছে, আমার বিয়ের দাওয়াতে যেতে হবে। আর আমার ফ্রেন্ডরা মিলে এখানে এখানে ঘুরতে যাওয়ার কথা নেক্সট উইক, একটু আম, দেখি আসলে মাথা খাটাই দেখি যে আসলে কোথায় কোথায় যাওয়া যায়। সো আপনি কিন্তু, যদিও বা আপনি ফিজিক্যালি চার্টের সামনে প্রেজেন্ট, বাট আপনি মেন্টালি প্রেজেন্ট না। সো
এটা ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক ট্রেডার ডাজ। সো এগুলো কিভাবে আমরা রিকভার করব বা এগুলোর কি সলিউশন থাকতে পারে সেই জিনিসগুলো অবশ্যই আমরা একটু পরেই আমাদের চার্টে দেখবো। অলরেডি আমার স্লাইডস অলরেডি সবকিছু ইনক্লুড করা আছে। I'm extremely sorry because I'm having a bad cold over here, so sorry for that. Okay, so next topic. What are the exclusive things I know personally? What are the exclusive things? Personally, I have studied about psychology, neuroplasticity, positive thinking, affirmation, and some kind of visualization technique. আমি ট্রেডিং করার আগে সবসময় না পারলেও ম্যাক্সিমাম টাইম আমি চেষ্টা করি যেন আমি মেডিটেশন করে আমার মাইন্ডটাকে ক্লিয়ার করতে পারি। নর্মালি বিফোর ট্রেডিং এটা সবসময় চেষ্টা করি, অথবা আমি যখনই কোনো একটা নেগেটিভ বায়াস থাকে আমার মধ্যে, লাইক অনেক হারিতে থাকি বা কোনো একটা মেন্টাল প্রেশারে থাকি, আই জেনারেল ডু দ্য মেডিটেশন। এবং আমি সবসময় ভিজুয়ালাইজেশনের চেষ্টা করি, এবং যে কোনো একটা ট্রেড নেওয়ার আগে আমি সবসময় একটা পজিটিভ বায়াস রাখার চেষ্টা করি নিজের মধ্যে, যে না, এভরিথিং উইল হ্যাপেন গুড অ্যান্ড এভরিথিং উইল লিড টু আ পজিটিভ রেজাল্ট। তো এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, সেই ক্ষেত্রে আমি নিজের ব্যাপারে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকে, আমি একটা পজিটিভ অবজেক্টিভ অথবা ভিউ নিয়ে কাজ করতে পারি। এছাড়া আমি যে কোনো নতুন ইনফরমেশন এবং কনটেক্সটের ব্যাপারে সবসময় ওপেন মাইন্ডেড থাকে, এবং মার্কেটকে বারবার বারবার অবজার্ভ করতে বা কনটেক্সট দিয়ে আমার অ্যানালাইসিস করতে কোনো সময় সমস্যা হয় না। সো এই জিনিসগুলো আপনি আজকের এই ওয়েবিনারটা শেষ করার পর এই জিনিসগুলো কিন্তু আপনি গ্রো করতে পারবেন নিজের মধ্যে। আই উইল এক্সপ্লেন সাম টেকনিক্স টু ইউ। সো ভেরি ইন্টারেস্টিং পার্ট। আপনারা কি কখনো নোটিস করেছেন যে যে কোনো একটা ফুটবল বা ক্রিকেট খেলার আগে প্লেয়াররা কিভাবে তাদের প্রিপারেশনটা নেয়? আমরা এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছি উপরে, ক্রিকেট এবং ক্রিকেট প্লেয়ার্স এবং ফুটবল প্লেয়ার্সের। তো এখানে তারা প্রিপেয়ার্ড হচ্ছে, যদি এটা অনেক সময় দেখা যায় যে আপনারা যারা অবভিয়াসলি যারা প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ লিগ দেখেন, তারা হয়তো বা খেয়াল করেছেন যে প্লেয়াররা কিন্তু অলরেডি ম্যাচ শুরু হওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে মাঠে গিয়ে প্রস্তুত থাকে, এবং তারা একটা ট্রেনিং জার্সি গায়ে দেয়, এবং ট্রেনিং জার্সি গায়ে দিয়ে হয়তো মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে বা কিছু এক্সারসাইজ করছে বা বল পাসিং করছে। এমন জিনিসগুলো আমরা প্রায় সময় দেখি। হোয়াট হোয়াট আর দিস? এগুলো হচ্ছে ওয়ার্ম আপ। এই ওয়ার্ম আপটা তারা এই জন্যই করে যেন তারা তাদের বডির যে রিফ্লেক্স গুলো আছে তা যেন অনেক নর্মাল হয়, বা এটা প্রপারলি ওয়ার্ক করে, যেন কোনো সময় হঠাৎ করে, লাইক আপনি ঘুমের থেকে উঠে যদি দৌড় দেন, দেখবেন আপনার বডি কিন্তু প্রপারলি আপনার সাথে রেসপন্স করছে না। তো ওই জিনিসগুলো যেন তাদের সাথে না হয়, সেই জন্যই তারা ওয়ার্ম আপ করে। এবং তারা অবশ্যই এই জিনিসটা মেক শিওর করে যে তারা টোটাল একটা মাইন্ড এবং বডি স্টেটে আছে বিফোর প্লেইং দ্য গেম অর বিফোর প্রোভাইডিং দ্য পারফরমেন্স। তো একজন ট্রেডারেরও কিন্তু প্রিপেয়ার থাকার অনেক দরকার। তো দেয়ার আর 3 পার্টস অফ ট্রেডিং প্রসেস। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা শুধু আমার কথা নেই, এটা অলরেডি যারা অলরেডি ট্রেডিং সাইকোলজি নিয়ে কাজ করে, এবং অনেক সায়েন্টিস্ট আছে, অনেক সাইকোলজিস্ট আছে যারা অলরেডি ট্রেডিং সাইকোলজি নিয়ে অনেক বই লিখেছে। আপনারা চাইলে এটা অ্যামাজনে দেখতে পারেন। আর যারা অলরেডি বাংলাদেশি ট্রেডার আছে তারা backpackbank.com-এ গিয়ে আপনারা অ্যামাজন থেকে বইগুলো আনাতে পারবেন। তো অ্যাজ পার দেয়ার অ্যানালাইসিস অ্যান্ড অ্যাজ পার দেয়ার ফাইন্ডিং, ট্রেডিং প্রসেসে মেনলি 3টা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে প্রিপারেশন, সেকেন্ড পার্ট হচ্ছে এক্সিকিউশন, এবং থার্ড পার্ট হচ্ছে পোস্ট ট্রেডিং মেন্টালিটি চেক। হোয়াট ইজ প্রিপারেশন? কিপ কাম অ্যান্ড বি প্রিপেয়ার্ড। ওকে, সো প্রিপারেশন জিনিসটা কি? প্রিপারেশনের মধ্যে অ্যাকচুয়ালি ইট ইনক্লুডস এভরিথিং, সব কিছু। আপনি ঘুমের থেকে ওঠার পর এবং ট্রেডিং এর চেয়ারে বা আপনার ল্যাপটপের সামনে বা আপনার ট্রেডিং প্ল্যাটফর্মের সামনে বসার আগে আপনি যা কিছু করে আসছেন সকাল থেকে শুরু করে, আফটার ইউ ওয়েক আপ, এভরিথিং ইউ ডু ইজ প্রিপারেশন। লাইক আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার পর মেজাজটা খুব খারাপ থাকে বা কারোর সাথে ঝগড়া হয়, এছাড়া যদি এমন হয় যে আপনার ব্রেকফাস্টটা ভালো ছিল না অথবা আপনার শরীরটা ভালো না, এই জিনিসগুলো যদি আপনার থাকে, যদি নেগেটিভ বায়াস যদি থাকে সকাল থেকেই, যদি এরকম একটা নেগেটিভ বায়াস থাকে, আই উইল সাজেস্ট ইউ দ্যাট ইউ ডোন্ট ট্রেড ফর দ্য ডে। লাইক ট্রেডিং প্ল্যাটফর্মে বসার দরকার নেই। বাট এমন যদি হয় যে আপনার অলরেডি আপনি অনেক বেশি
পজিটিভ আছেন, সকালবেলাটা অনেক ভালো গিয়েছে, আপনি টোটালি মেন্টালি ভেরি মাচ অ্যাওয়্যার এবং ভেরি মাচ পজিটিভ, এমন যদি হয় তাহলে ইউ শুড গো ফর ট্রেডিং। তাহলে বলা যায় যে আপনি অলরেডি কিছুটা প্রিপেয়ার, বাট টোটালি প্রিপেয়ার না, এখনো টোটাল প্রিপারেশনের জিনিসটা এখনো আসে না। তো নেক্সট পয়েন্ট, আপনার যদি একটা সাকসেসফুল ট্রেডিং দরকার হয়, বা আপনি একটা এমন একটা ডে চাচ্ছেন যেখানে আপনার প্রফিটেবিলিটি রেশিওটা আপনার লাইক লুজিং রেশিও থেকে বেশি থাকবে, আপনার অবশ্যই একটা প্রপার মাইন্ডসেট থাকতে হবে, এবং আপনার শরীরটাও ভালো থাকতে হবে। লাইক আপনার অনেক বেশি জ্বর, 103-4 ডিগ্রির জ্বর, আপনি ওই অবস্থায় গিয়ে আপনি ট্রেড করতে পারবেন না। যদি বা আপনি মনে করেন যে আপনি মেন্টালি অনেক বেশি ফিট আছেন, তাও আই উইল নট সাজেস্ট যে আপনি এখনো আই উইল নট টেল ইউ দ্যাট ইউ আর কোয়াইট প্রিপেয়ার ফর ট্রেডিং ফর দ্য ডে। তো মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদিও বা ট্রেডিং একটা অনেকটা সাইকোলজিক্যাল রেদার দেন ফিজিক্যাল, বাট আমাদের ফিজিক্যাল বডি এবং আমাদের মেন্টাল যে হেলথ টোটালি অনেকটা কোরিলেটেড বা ইন্টাররিলেটেড। সো যদি ফিজিক্যালি আপনি ফিট না থাকেন, সো আই ডোন্ট থিঙ্ক ইউ আর ভেরি মাচ রেডি টু ট্রেড ফর দ্য ডে। যেসব টেকনিকগুলো অ্যাকচুয়ালি একজন ট্রেডারকে প্রপারলি নিজেকে প্রিপেয়ার করার জন্য দরকার হয়, তার মধ্যে প্রথম যে জিনিসটা হচ্ছে, মার্কেট অনেক সময় খারাপ থাকতে পারে, অনেক সময় ভালো থাকতে পারে। লাইক লাস্ট ডে, লাইক প্রিভিয়াস ডে, আপনি ধরেন ওয়েডনেসডেতে আপনার এফওএমসি যে মিটিংটা হয়েছিল, যেখানে অলরেডি মার্কেট অনেক বেশি মুভমেন্ট করেছে, সেক্ষেত্রে হতে পারে যে আপনার ট্রেডের এগেনস্টে মার্কেট চলে যায় এবং আপনি অনেক বড় একটা লস করেন। সো যখনই আপনি আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে বসেন ফর দ্য ফার্স্ট টাইম অফ দ্য ডে, তখন যে প্রিভিয়াস যেসব হিস্ট্রিগুলো আছে, যেসব নেগেটিভ হিস্ট্রি মোস্টলি, ওইসব জিনিসগুলো এক পাশে রেখে তারপর বসতে হবে। নাহলে কিন্তু দেখা যাবে যে আপনার মাথায় এখনো ওই যে নেগেটিভ বায়াস যেগুলো ছিল, যখন আপনি ট্রেডটা লস করেছেন, যে একটা অ্যাগ্রেশন ছিল, যে একটা নেগেটিভ ফিলিং ছিল, ওই নেগেটিভ ফিলিংটা আপনাকে আবার নক করবে। তো যখনই আপনি ট্রেডিং এর নতুন দিন, নতুন ভাবে যখন আপনি ট্রেডিং এ বসবেন, প্ল্যাটফর্মের সামনে বসবেন, তখন অবশ্যই এটা এনশিওর করবেন যে আপনার মার্কেটের ব্যাপারে একটা পজিটিভ ভিউ থাকার, যে না, আজকে নতুন দিন, আজকে অন্য কিছু হতে পারে, আজকে মার্কেটে আরো ভালো কিছু আমি পেতে পারি, কালকে যে লস আমি করেছি এর থেকেও বেশি প্রফিট আমি আজকে করতে পারি, এরকম একটা মাইন্ডসেট নিয়ে আমাদেরকে বসতে হবে, নো ম্যাটার মার্কেট কন্ডিশন এখন কি অবস্থায় আছে। এবং ট্রেডিং করার আগে আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করি, যে মেডিটেশন করার জন্য। আপনারা যদি মেডিটেশন কি জিনিস বা মেডিটেশন কিভাবে করতে হয় এই জিনিসটা যদি না জানেন, সেক্ষেত্রে আপনারা ইউটিউবের ভিডিও সাহায্য নিতে পারেন। ইউটিউবে অনেকগুলো এরকম মেডিটেশন আছে, যেগুলো লাইক মাইন্ডফুলনেস অর রিল্যাক্সেশন মেডিটেশন, এরকম কিছু মেডিটেশন আপনি ভিডিও পাবেন, লাইক 4-5 মিনিট বা 10 মিনিটের ভিডিও আপনি ইউটিউবে পাবেন। জাস্ট একটা ইয়ারফোন জাস্ট কানে লাগিয়ে আপনি মেডিটেশন ভিডিওটা জাস্ট ফিল করলেন বা শুনলেন, বা চোখ বন্ধ করে একটু জাস্ট নিজেকে কাম করা এবং রিল্যাক্স করার চেষ্টা করলেন, দ্যাট ইজ এনাফ। দ্যাট ইজ লাইক হ্যাভিং দ্য 5 মিনিটস মেডিটেশন। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেক বেশি করি বিফোর ট্রেডিং। এটা অ্যাকচুয়ালি যে জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করে, সেটা হচ্ছে আই ফিল ভেরি কাম অ্যান্ড রিল্যাক্সড প্রথমত। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আমার মধ্যে যে নেগেটিভ বায়াসটা থাকে, ওই বায়াসটা অনেকটা চলে যায়। আমি সবসময় পজিটিভ যে ভিউ নিয়ে মার্কেটে বসার দরকার, ওই পজিটিভ ভিউটা আনার জন্য অনেকটা হেল্প করে মেডিটেশন। তো আপনারা যারা অলরেডি মেডিটেশন করেন, আপনারা হয়তো এই জিনিসটা জানেন, আপনার জন্য অবশ্যই এই জিনিসটা নতুন না। বাট অনেক বড় বড় ট্রেডার আছে যারা অলরেডি দিনে 40 মিনিটের উপরে ট্রেডিং লাইক মেডিটেশন করে বিফোর ট্রেডিং। তো অবশ্য আমরা বুঝতে পারছি তাদের লেভেলটা কোন জায়গায়, তাদের মেন্টাল স্ট্রেংথটা কোন জায়গায়। যত বেশি আপনি মেডিটেশন করবেন, যত বেশি আপনি আপনার মাইন্ডটাকে কাম এবং প্রিপেয়ার রাখতে পারবেন, ততই আপনার জন্য ভালো হবে। এবং মেডিটেশন করলেন, রিল্যাক্স হলেন, মার্কেটের ব্যাপারে একটা পজিটিভ ভিউ আসলো, এরপরে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই দিনের ফান্ডামেন্টাল ইভেন্ট অথবা যেসব রিপোর্ট বা যেসব নিউজগুলো পাবলিশ হবে, ওইগুলোর ব্যাপারে এবং ওইগুলোর যে ইম্প্যাক্ট মার্কেটে ফেলতে পারে, ওইগুলোর ব্যাপারে জাস্ট একটু অ্যাওয়্যার হওয়া, দ্যাটস ইট। নো ম্যাটার যে আপনি লাইক আপনি কোনো কিছু, একটা ফর এক্সাম্পল, একটা ইন্টারেস্ট রেটের রিপোর্ট পাবলিশ হচ্ছে, লাইক রিসেন্টলি যেটা হলো এফএমসির সময়, লাইক ইউএস এর 1.25% আনচেঞ্জ ছিল। তো আপনি দেখলেন যে না, আজকে হয়তো বা ইউএস এর একটা ইন্টারেস্ট রেটের নিউজ আছে, ওকে ফাইন, বাট ইউ ডোন্ট নো যে আসলে রেজাল্টটা কি হবে।
যদি বা এমন কিছু আপনারা যদি একটু স্টাডি করেন, লাইক মার্কেটের ব্যাপারে যদি একটু আপডেটেড থাকেন, তাহলে হয়তো আপনার কাছে এরকম একটা বায়াস থাকতে পারে যে না, আনচেঞ্জ থাকার পসিবিলিটিটা বেশি। বাট এটা অ্যাকচুয়ালি মার্কেটকে কিভাবে ইম্প্যাক্ট করবে বা এফেক্ট করবে, এই ব্যাপারে কিন্তু আমাদের ধারণাটা অনেক সময় অনেক কম থাকে। তো জাস্ট জেনে রাখা দরকার যে না, আজকে এই সময় একটা হাই ইম্প্যাক্ট নিউজ আসছে, সো এই সময় মার্কেট একটু বেশি লাফালাফি করতে পারে, স্পাইক হতে পারে এই সময়। আহ, বা এর আগ মুহূর্তে আমি যেন কোনো একটা বড় লটে ট্রেড না নেই, এই জিনিসটা যেন নিজের মধ্যে থাকে অ্যাকচুয়ালি। এই জন্য আসলে ফান্ডামেন্টাল ইভেন্ট বা রিপোর্ট বা নিউজগুলা আমাদের অ্যাকচুয়ালি দেখা উচিত। এছাড়া এমন কোনো কিছু না যে অ্যাকচুয়ালি আমি নিউজটা দেখলাম, আমি জানি 1.25% থেকে এটা 1.50% হয়ে যাবে। উড়ন্ত নিউজে কোনো সময় বিশ্বাস করতে যাবেন না, বিকজ অনেক বেশি রিউমার থাকে মেনলি ফিনান্সিয়াল মার্কেটে, ওয়েদার ইটস স্টক ফরেক্স এভরিওয়্যার, অনেক বেশি রিউমার দেখা যায়। সো রিউমারে কান দিবেন না, যেটা আপনি অলরেডি চার্টে দেখতে পাচ্ছেন ওই জিনিসটার উপরে ফোকাস করবেন, এবং হাই ইম্প্যাক্ট নিউজগুলোর সময় একটু সতর্ক থাকাই ভালো। লাইক মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট একটু ভালো মতো করার চেষ্টা করবেন। অ্যান্ড নেক্সট, প্ল্যান ইউর ট্রেডস অ্যাকর্ডিং টু দ্য মার্কেট সিচুয়েশন। আপনার ট্রেডিংগুলো প্ল্যান করবেন অ্যাকচুয়ালি। আপনি দেখলেন অনেকগুলো পেয়ার দেখলেন, আপনি দেখলেন আজকে ইউএসডি কি নিউজ আছে, আজকে ইউরোর কি নিউজ আছে, আজকে সিএসএফ এর কি নিউজ আছে, অথবা আজকে জেপিআর কি নিউজ আছে, এবং আজকে ইউএসডি জেপিওয়াই বা ইউরো জেপিওয়াই বা ইউরো ইউএসডি এসব পেয়ারগুলোকে আপনি দেখলেন যে আসলে কে কোন ফরমেশনে আছে, লাইক সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে কতটুকু দূরে আছে, বা আপনি যদি কোনো ইন্ডিকেটর বেসড স্ট্র্যাটেজি ফলো করেন, ওই স্ট্র্যাটেজির মধ্যে আপনার অ্যাকচুয়ালি মার্কেটের এখন কারেন্ট প্রাইস বা কারেন্ট লোকেশনটা কোন জায়গায় পড়ছে। তো ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ওয়েল। তো এইভাবে আপনি আপনার ট্রেডগুলোকে প্ল্যান করতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর স্ট্র্যাটেজি। দেয়ার আর থাউজেন্ডস অফ স্ট্র্যাটেজি, বাট স্ট্র্যাটেজির ব্যাপারে অ্যাকচুয়ালি আমি আরও কিছু অ্যাড করবো এই ওয়েবিনারে। তো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। তো এত কিছু অ্যাকচুয়ালি যে মেডিটেশন করলাম, অলরেডি আমরা একটা পজিটিভ ভিউ নিলাম, আমরা মার্কেটের ব্যাপারে জানলাম, আমরা ফান্ডামেন্টাল নিউজগুলো কখন কোন সময় রিলিজ হচ্ছে এটা আমরা জানলাম। তো আর ইউ প্রিপেয়ার্ড রাইট নাও? তো আপনি কি এখন টোটালি প্রিপেয়ার্ড কিনা? তো আমরা যেটা বললাম একটু আগে যে অলরেডি তিনটা পার্ট আছে আমাদের ট্রেডিং প্রসেসে, একটা হচ্ছে প্রিপারেশন, একটা হচ্ছে এক্সিকিউশন, একটা হচ্ছে পোস্ট ট্রেডিং মেন্টালিটি চেক। তো প্রিপারেশনে যদি আপনি টোটালি প্রিপেয়ার থাকেন, আপনি যদি রেডি থাকেন, দেন আপনি যাবেন এক্সিকিউশন ফেজে। এক্সিকিউশন ফেজটা অ্যাকচুয়ালি এটার ব্যাপারে তেমন কিছু বলার নাই, কজ যতগুলো ট্রেডার অলরেডি আমাদের মাঝে আছে তারা সবাই এক্সিকিউট করতে পারে, এবং সবাই প্রিপেয়ার্ড না হয়ে লাইক ফার্স্ট স্টেজটা কমপ্লিট না করে কিন্তু তারা এক্সিকিউশনে চলে যায়। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি দেখা যায় যে আমরা মেন্টালি এবং ফিজিক্যালি প্রেজেন্ট না থাকার কারণে আমাদের অ্যাকচুয়ালি যে কাঙ্ক্ষিত ট্রেডিং রেজাল্টটা থাকে ওই রেজাল্ট আমরা পাই না। তো প্রিপারেশন ফেজটা ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রিপারেশন ফেজের পরে যে এক্সিকিউশন ফেজ হচ্ছে, সেটা হচ্ছে লাইক আপনি যখন একটা ট্রেড নিচ্ছেন, ওয়েদার ইটস বাই অর সেল, সবাই কিন্তু আমরা এক্সিকিউশন পার্টটা কিন্তু অলরেডি করছি, লাইক আমরা এক্সিকিউট করছি ট্রেড, আমরা আমাদের স্টপ লস টেক প্রফিট এগুলো মডিফাই করছি, আমরা ট্রেড নিচ্ছি, এভরিথিং গোজ ইন টু দ্য এক্সিকিউশন ফেজ। বাট একটা জিনিস আমাদের মনে রাখা অবশ্যই দরকার, সেটা হচ্ছে যদি আপনি দেখেন যে আপনি প্রিপেয়ার্ড, আপনি ওভারঅল প্রিপেয়ার্ড, আপনি অলরেডি আপনার মাইন্ডও রিল্যাক্স আছে, আপনি ফিজিক্যালিও ফিট, বাট আপনি একটা জিনিস খেয়াল করলেন যে আপনি কমফোর্টেবল না। আজকে যে ট্রেডিং যে আপনি চার্টটা দেখছেন বা যে প্রাইস অ্যাকশন দেখছেন, তা দেখে মনে হচ্ছে না অ্যাকচুয়ালি আজকে কোনো একটা ট্রেড করা আসলে ভালো হবে। যদি এমন কিছু একটা মনে আসে, যদি এমন বা আপনি কোনো একটা ট্রেড নেওয়ার আগে যদি 3-4 বার আপনার কাছে নিজের কাছে নিজে কোয়েশ্চেন করেন যে আসলে কি ট্রেডটা নেওয়া ভালো হবে, এমন যদি কোনো একটা সার্কামস্টেন্সেস বা সিচুয়েশন আপনার সামনে আসে, আই উইল প্রেফার দ্যাট ইউ ডোন্ট টেক দ্যাট ট্রেড। যদি বা আপনি 100% প্রিপেয়ার, আপনার মেন্টালি আপনি 100% অ্যাওয়্যার, আপনি টোটাল ব্রেন স্টেটে আছেন, মেডিটেশন করলেন, আপনার কাম অ্যান্ড রিল্যাক্সড আছেন, বাট আপনার ইনটিউশন বলছে, ইনার ভয়েস বলছে যে আজকে মার্কেটটা হয়তো বা, মানে আমার দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি ইট ইজ নট গোয়িং টু বি ভেরি গুড, বা আপনার স্ট্র্যাটেজি আজকে যে মার্কেট সিচুয়েশন আছে তাকে কোনো রকমের সমর্থন করছে না, এমন যদি হয়, তো আই থিঙ্ক ইউ শুড, আই উইল সাজেস্ট দ্যাট ইউ শুড স্কিপ দ্য ট্রেডিং ডে। বিকজ টাকা পকেটে থাকলে ভালো, মার্কেটে না দিয়ে দিয়ে। দ্যাট ইজ হোয়াট আই ফিল লাইক
আপনি কেন লস করবেন যদি আপনি যদি দেখেন যে আপনার অলরেডি কোনো একটা স্ট্র্যাটেজির কোনো একটা অলরেডি এলিমেন্ট আপনার অলরেডি এটা সায় দিচ্ছে না বা আপনাকে ডিসিশন নিতে দিচ্ছে না বা আপনার ইনডিসিশনে ভুগতেছেন, কেন ওই ট্রেড নেবেন যে ট্রেডে অলরেডি আপনার লস করার চান্সটা অনেক বেশি থাকবে? মেনলি আমাদের ওই সময় ওই সমস্ত ট্রেড নেওয়া উচিত যেগুলো অলরেডি আমাদেরকে 70% প্লাস অ্যাকুরেসি দিতে পারে। লাইক ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি ইন্ডিকেটর বেস ট্রেডার হন, ফর অ্যান এক্সাম্পল আমরা দেখলাম যে চার্টের মধ্যে চার্টে দেখতে পাচ্ছি যে একটা বুলিশ ট্রেন্ড অলরেডি আছে, বাট আমাদের স্টকাস্টিক বা আরএসআই বলছে বা আমাদের ম্যাকডি বলছে যে অলরেডি একটা বিয়ারিশ একটা প্রাইস অ্যাকশন হয়তো বা আসতে পারে, দেয়ার মাইট বি সাম বিয়ারিশ প্রেশার। ওই সময় যখন আপনি একটু কনফিউজড হয়ে গেলেন, ওই সময়টাতে ট্রেডটা না নেওয়াই বেটার। যদি বা আপনি জানেন যে ট্রেড কিভাবে নিতে হয়, বাই অথবা সেল, এক ক্লিকে ট্রেডটা হয়ে যাচ্ছে, বাট যখনই আপনার মধ্যে একটা সেকেন্ড থট চলে আসবে, তখনই আই উইল সে দ্যাট, আই সাজেস্ট দ্যাট নট টু টেক দ্য ট্রেড। তো আপনার মধ্যে যখন ইনকনসিস্টেন্সিটা যখন চলে আসবে, লাইক ট্রেডটা নিব কি নিব না, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এরকম ইনকনসিস্টেন্ট মাইন্ড নিয়ে যদি আমি এখন ট্রেড করি, তাহলে আমার রেজাল্টটা ইনকনসিস্টেন্ট হবে। লাইক আমি কনসিস্টেন্টলি প্রফিটেবল বা কনসিস্টেন্টলি আমি সবসময় আমার ক্যাপিটালটাকে গ্রো করাতে পারবো না, বিকজ আমার মধ্যে একটা ইনকনসিস্টেন্সি অলরেডি আছে, আমার মাইন্ডের মধ্যে অলরেডি দেয়ার আর সাম কনফিউশনস। তো এক্সিকিউট করার আগে এই জিনিসটা এনশিওর করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আপনার স্ট্র্যাটেজি আপনাকে পারমিশন দিচ্ছে কিনা 100% এই ট্রেডের জন্য যাওয়ার জন্য, অথবা আর ইউ কোয়াইট কমফোর্টেবল উইথ দ্য ট্রেড যেটা আপনি নিচ্ছেন। ফর অ্যান এক্সাম্পল, আমি জাস্ট একটু এলাবোরেট করি। আপনি একটা ট্রেড নিচ্ছেন যেখানে অলরেডি আপনি এসএল দিতে যাচ্ছেন 50 পিপস এবং আপনার প্রফিট হতে পারে 110 পিপস। তো রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2, quite good enough. Okay, বাট আপনি এখানে কনফিউজ যে অ্যাকচুয়ালি 50 পিপস ইজ আ বিগ, মানে অনেক বড় একটা অ্যামাউন্ট। লাইক আপনি যদি $1 নেন, লাইক আপনার $5 মতো চলে আছে। তো আর যদি আপনি $1 নেন, তাহলে আপনার প্রায় $50, বা আপনি পিপেটসে যদি হিসাব করেন $500 মতো আপনার একটা লস হওয়ার সম্ভাবনা আছে। তো আর ইউ রিয়েলি প্রিপেয়ার যে আপনি আসলে এটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা? জাস্ট আস্ক ইউর সেলফ। যদি দেখেন যে না, ইউ আর কোয়াইট কমফোর্টেবল, তাহলে অবশ্যই আপনি করতে পারেন। এটাই বললাম যে সেকেন্ড যদি কোনো একটা থট না আসে আপনার মধ্যে, তাহলে জাস্ট গো ফর ইট। যদি এমন হয় যে না আসলে করবো নাকি করবো না, নাকি লট সাইজ কমাবো নাকি বাড়াবো, এমন যদি সেকেন্ড থট আসতে থাকে, দ্যাট মিনস ইউ আর নট প্রিপেয়ার্ড ফর দ্যাট ট্রেড। ওই ট্রেড যদি প্রফিটও দেয়, তা আপনি স্যাটিসফাইড থাকবেন না, আর যদি লস দেয় তাহলে আপনার মধ্যে আবার রিভেঞ্জ মেন্টালিটিটা চলে আসবে। তো মেক শিওর দ্যাট এইসব সাইকোলজিক্যাল ব্যাপারগুলো যেন আপনারা অবশ্যই একটু মেনে চলেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, পোস্ট ট্রেডিং মেন্টালিটি চেক। আপনার ট্রেডটা উইন করলেন বা লুজ করলেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট যে ট্রেডটা অলরেডি আপনি ক্লোজ করে দিয়েছেন, হয়তো এটা লস হতে পারে বা আপনি অনেক ভালো একটা প্রফিট করতে পারেন। আর যদি লসও হয়, সবসময় চেষ্টা করবেন যে একটা পজিটিভ ভিউ থাকার জন্য। যান, না থাক, আমি তো জানতাম যে লস হলে এতটুকু পর্যন্ত লস হবে, তার জন্য তো অ্যাকচুয়ালি আমরা স্টপ লসটা ইউজ করি। ওকে, হিয়ার কামস দ্য কোয়েশ্চেন, আমরা স্টপ লস কেন ইউজ করি? বিকজ মার্কেট ইজ ভেরি মাচ আনসার্টেন। এনি মার্কেট, এটা বাংলাদেশের স্টক মার্কেট হোক, ফরেন কারেন্সি মার্কেট হোক, ইভেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ হোক, এনি মার্কেট যে কোনো সময় ইট ক্যান বি ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। লাইক আমি রিসেন্টলি আমি ক্রিপ্টোকারেন্সির উপরে অনেক বেশি অ্যানালাইসিস করছি। সো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে কেউ আসলে চিন্তা করতে পারে না, যখন অ্যাকচুয়ালি আগস্ট মাসে অ্যারাউন্ড $2,000 থেকে $4,000 যখন জাম্প করে বিটকয়েন, তখন অ্যাকচুয়ালি কেউ চিন্তাও করতে পারে না যে বিটকয়েনের এমন একটা খারাপ দিন আসবে যেখানে অলরেডি সে 4,000 থেকে 3,500 বা 3,000-এর দিকে অলরেডি প্রোগ্রেস করতে পারে। বিটকয়েনের এত বেশি একটা ইম্পালসিভ নন ভোলাটাইল বুলিশ ট্রেন্ড ছিল। তো বাট এখন যদি আমরা একটু জাস্ট বিটকয়েনের মার্কেটটা দেখি, দেখবো আসলে কি পরিমাণ বিয়ারিশ প্রেশার আছে বিটকয়েন। এবং এর একটা ফান্ডামেন্টাল যদি কারণ ধরতে যাই, সেটা হচ্ছে ইনিশিয়াল কয়েন অফারিংটা ব্যান করা হয়েছে চায়নাতে, এবং চায়নাতে বিটকয়েন যতগুলো এক্সচেঞ্জ ছিল সবগুলো ব্যান করা হয়েছে। এবং মোর ওভার জেপি মর্গানের যে সিইও আছে, সেও বিটকয়েনকে আনরিলায়েবল বলছে। তো এসব কিছু ফান্ডামেন্টাল ইম্প্যাক্ট তো আছে। প্লাস যখন মার্কেটে অলরেডি বায়াররা দেখলো যে না, এই বিটকয়েন নিয়ে অনেক বেশি কথাবার্তা চলতেছে এবং একটা নেগেটিভিটি বায়াস আসছে, তখনই কিন্তু তারা সেল করা শুরু করে দেয়, রেজাল্টিং টু বেটার লাইক লার্জার সাপ্লাই
result larger supply equals to bearish pressure. তো এই ব্যাপারে লাইক একটা আপনি হারেন বা জিতেন, আপনার অবশ্যই এই জিনিসটা মাথায় থাকা উচিত যে আমি জানতাম যে এটা হতে পারতো। দেয়ার ওয়ার সাম প্রবাবিলিটিস, কারণ মার্কেট হচ্ছে একটা প্রবাবিলিটি এবং মার্কেট ইজ ভেরি মাচ আনসার্টেন, যার জন্য অ্যাকচুয়ালি আমরা স্টপ লস ইউজ করি। তো যদি স্টপ লস হিট করে, এটার জন্য অ্যাকচুয়ালি দুঃখিত হওয়ার কিছু নাই। আমি এই ওয়েবিনারে অ্যাকচুয়ালি দেখাবো যে স্টপ লস হিট করা একটা গুড সাইন। ওকে, তো আমার অনেক স্টুডেন্টরা আছে যারা বলে যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি মাঝে মাঝে স্টপ লস হিট করার পর আই ডোন্ট ফাইন্ড আ ওয়ে, বাট দেয়ার ইজ অলওয়েজ আ ওয়ে যদি আপনি স্টপ লসটা প্রপারলি প্লেসমেন্ট করতে পারেন। আপনি স্টপ লস হিট করা মানে হচ্ছে নতুন একটা ট্রেডের সম্ভাবনা। তো এই এই থট বা এই পারসেপশনটা আমি কিভাবে আনি? এই পারসেপশনটা আমি এভাবেই আনি যে আমার যদি স্টপ লস হিট করে, দ্যাট মিনস আমি লস করলাম, তার মানে হচ্ছে আমার নতুন কোনো একটা ট্রেডের পসিবিলিটি আসছে, বা দেয়ার আর সার্টেন প্রবাবিলিটিস দ্যাট আই উইল গেট আ নেক্সট ট্রেড ফ্রম দ্য সেম পেয়ার ফ্রম দ্য সেম চার্ট। তো লস নিয়ে আসলে যত বেশি চিন্তা করবেন, দ্যাট উইল নট হেল্প ইউ টু গেইন প্রফিট। বাট আপনি যদি লস হয়ে গেছে, ওকে দ্যাটস ফাইন, বাট আপনি পজিটিভ ভিউ নিয়ে যদি আপনি অন্যান্য পেয়ারগুলো চেক করেন বা ওই এসওএল হিট করার পর যদি আপনি একটা পজিটিভ ভিউ থাকে, দেখবেন আপনি আরো ভালো ভালো কিছু ট্রেড পাচ্ছেন, যা ওই লস তো অবশ্যই কভার করবে, প্লাস আপনি অনেক ভালো একটা প্রফিটেবিলিটিতে থাকতে পারবেন। সো এইরকম একটা পোস্ট ট্রেডিং মেন্টালিটি চেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আপনি যা কিছু শিখছেন, আপনার যে ট্রেডিং স্কিল, এর জন্য আপনার এক্সাম কিন্তু আমি নিচ্ছি না বা আপনার কোনো মেন্টর নিচ্ছে না, এর বড় এক্সামিনার হচ্ছে মার্কেট। তো আপনি আসলে কতটুকু স্কিলফুল এবং আপনি আপনি মার্কেটে ডিফারেন্ট সিচুয়েশনকে কিভাবে আপনি রেসপন্ড করছেন, এটার রেজাল্টটা কিন্তু আপনাকে আলটিমেটলি মার্কেটে দিয়ে দিবে। তো আপনাকে এই জন্য অ্যাকচুয়ালি লাইক আমি অনেক ভালো জানি, আমি অনেক মেন্টর থেকে অনেক অনেক কিছু শিখতে পারছি, বাট আপনার রিয়েল এক্সামিনার হচ্ছে মার্কেট। সো আপনার মার্কেটে যদি আপনি রেজাল্ট দেখাতে পারেন, দ্যাট মিনস ইউ আর আ ভেরি গুড ট্রেডার। আপনি নিজেকে তখন বলতে পারবেন। এবং ভেরি গুড ট্রেডার এটা নিজেকে বলার আগে সবসময় নিজেকে বলবেন যে অ্যাকচুয়ালি হাউ মাচ আই নো অ্যাবাউট দ্য মার্কেট, এবং আহ, একটা ট্রেড লস করার পর অ্যাকচুয়ালি আমার অবস্থাটা কি হচ্ছে, আমার মেন্টাল অবস্থাটা কি হচ্ছে। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট অফ পোস্ট ট্রেডিং মেন্টালিটি চেক, যে শোয়িং গ্র্যাটিটিউড ফর এভরি ট্রেডিং রেজাল্ট। আপনার ট্রেড লস হতে পারে বা লাভ হতে পারে, নো প্রবলেম, জাস্ট সে আলহামদুলিল্লাহ, দ্যাটস ইট। এটাতে কি হয়, এটাতে আপনার পজিটিভিটি যে একটা বায়াস থাকে, পজিটিভ বায়াসটা আস্তে আস্তে আপনার মধ্যে আসে, এবং আপনার ট্রেড হারার পরে আপনার একটা পজিটিভ ভিউ থাকে মার্কেটের ব্যাপারে। তো অবশ্যই আল্লাহর কাছে শুক্রিয়া করতে ভুলবেন না, আপনার যে কোনো ট্রেডিং রেজাল্টে হোক না কেন। সো এইসব জিনিস যেগুলো আমি আপনাদেরকে বললাম যে তিনটা পার্ট আছে ট্রেডিং প্রসেসে, এই জিনিসটা আমাকে কিভাবে হেল্প করেছে? ফার্স্ট পয়েন্ট, বিইং আ বেটার ট্রেডার। আগের থেকে আমি 1 বছর আগে যেরকম ট্রেডার ছিলাম, এর থেকে আমি এখন অনেক ভালো ট্রেড করতে পারি আলহামদুলিল্লাহ। এবং ইটস অল বিকজ যে আমি অ্যাকচুয়ালি এই স্টেপগুলো ফলো করেছি। সেকেন্ডলি, অনেকগুলো ট্রেড লস করার পরও 1 মাসে এটা আমাকে এফেক্ট করে না। কেন? আমার মধ্যে একটা পজিটিভ ভিউ থাকে সবসময়। এমনও সময় গেছে অলরেডি ইন দিস ইয়ার 2017-এ, আফটার 6 years অফ ট্রেডিং, আই হ্যাড আ লুজিং মান্থ। পুরো মাসে আমি হয়তোবা যদি 10টা ট্রেড করি, 10টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড প্রফিট করেছি এবং 8টা ট্রেড লস। অনেকে বলতে পারেন যে ভাই আপনার স্ট্র্যাটেজি বদলান, আপনার স্ট্র্যাটেজিতে প্রবলেম আছে। নো, দ্যাট ওয়াজ নট মাই স্ট্র্যাটেজি প্রবলেম। হতে পারে ওই সময় আমি টোটাল মেন্টাল স্টেটে ছিলাম না। হতে পারে যে আমার ট্রেডিং এক্সিকিউশনটা প্রপারলি হয় নাই। হতে পারে আমি টোটালি প্রিপারেশন ছাড়া বা ওই সময়গুলোতে আমি প্রপারলি আমি কাজ করতে পারি না বা আমি টোটাল ফোকাসটা দিতে পারি না। বাট এটা কি অ্যাকচুয়ালি আমাকে এফেক্ট করার দরকার আছে? বিকজ যে স্ট্র্যাটেজি দিয়ে অলরেডি আমি 3 বছর ধরে কন্টিনিউয়াসলি ট্রেড করছি এবং প্রফিট করছি, 1 মাসের লসের কারণে কি আমি বলবো যে না আমি স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে ফেলবো? নো। এই জিনিসটা অনেক বেশি অনেক ট্রেডাররা করে বলে তারা আসলে এই যে আপনার একটা পাজলের মধ্যে ঘুরতে থাকে যে আসলে এই স্ট্র্যাটেজি দিয়ে তো আমি গত 6 মাস প্রফিট করলাম, বাট এখন মনে হয় এটা আউটডেটেড হয়ে গেছে। দেয়ার ইজ নাথিং লাইক বিং আউটডেটেড ইন দ্য মার্কেট।
দেয়ার ইজ নাথিং লাইক বিং আউটডেটেড ইন দ্য মার্কেট। মানে স্ট্র্যাটেজি কোনো সময় আউটডেটেড হবে না যদি একটা ভালো স্ট্র্যাটেজি নিয়ে আপনি কাজ করেন। এবং দ্য থার্ড পয়েন্ট, দ্য মোর আই লুজ দ্য বেটার আই গেট। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি ডিফাইন করে এটাই যে যখনই আমার স্টপ লসটা হিট করে, আই অ্যাকচুয়ালি ডোন্ট লুজ, আই অ্যাকচুয়ালি লার্ন। যে আমার যখন স্টপ লসটা হিট করে, আমি প্যানিক করার থেকে আমি বেশি জিনিসটা আসলে জানার চেষ্টা করি যে আসলে আহ, কি ভুলটা করেছিলাম আমি। অথবা এই ভুলগুলোর মধ্যে যেগুলো আমি একটু বেশি করে থাকি, তার মধ্যে এক নম্বর হচ্ছে নট বিং টোটালি প্রিপেয়ার্ড। অনেক সময় দেখা যায় এত বেশি ফ্যামিলি বা মেন্টাল প্রেশারের মধ্যে থাকতে হয় যে আমি অনেক সময় লাইক ইকোনমিক ইভেন্টগুলো দেখতে ভুলে যাই। যে এমন হয় যে আজকে একটা খুব হাই ইম্প্যাক্ট নিউজ আছে, লাইক জিডিপি নিউজ অফ এনি কারেন্সি, এনি কান্ট্রি, বাট আমি এর 5 মিনিট আগে আমি একটা ট্রেড নিয়ে নিলাম বেসড অন মাই স্ট্র্যাটেজি। বাট আমি জানতাম না যে এই সময় একটা ভলাটিলিটি হয়তো বা মার্কেট অনেক বেশি একটা বড় একটা স্পাইক দিতে পারে। তো অ্যাজ পার মাই স্ট্র্যাটেজি আমি ছোটখাটো একটা স্টপ লস দিয়ে আমি হয়তো বা একটা ট্রেড নিয়ে নিলাম, যেটা স্পাইকের কারণে আমার ট্রেডটা অলরেডি স্টপ লস হিট করে ফেলছে। সো দো পরে পরে দেখি যে অ্যাকচুয়ালি ট্রেডটা আমি যেদিকে আসলে অ্যাকচুয়ালি ট্রেডটা নিয়েছিলাম, লাইক বাই নিয়েছিলাম, ওইটা অ্যাকচুয়ালি বাই গেছে অলরেডি 300 to 400 pips আফটারওয়ার্ডস। বাট অ্যাকচুয়ালি আমি যখন জানতাম না যে অ্যাকচুয়ালি আজকে একটা বড় একটা ট্রেড আছে বা হাই ইম্প্যাক্ট নিউজ আছে, আমি স্টপ লসটা বেশি ক্লোজ দিয়ে ফেলছিলাম। এই কারণে অ্যাকচুয়ালি আমি ওই ট্রেডটা হারাই বা আমি ওই ট্রেডটাতে লস করি। তো এই জিনিসগুলো থেকে অ্যাকচুয়ালি আমি শিখতে পারি যে না, আই শুড বি ভেরি মাচ অ্যাওয়্যার অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল ইভেন্টস অ্যাজ ওয়েল। তো দ্য মোর আই লুজ দ্য বেটার আই গেট। যত স্টপ লস হিট করে আমি লার্ন করি, আই নেভার লুজ, আই লার্ন, whether I make profit or I learn. And at the end, ওভারঅল আমার যে প্রফিটেবিলিটি রেশিওটা আছে এটা আলটিমেটলি বেড়ে যায়। লাইক এককালে আমার মান্থলি গেইন থাকতো উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট অন অ্যান অ্যাভারেজ 10 to 15%। এখন দেখা যায় এটা 20 to 25%-এ গড়াতে থাকে। সো দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ গেট বেটার। তো এর মানে এই না যে অ্যাকচুয়ালি লস করতে করতে আমি আসলে জিনিসগুলো শিখছি না, বাট লসটা কেন হয়েছে ওইটার কারণ বের করে আসলে আমি জিনিসটা আমি বেটার হয়েছি। এমন না যে অনেক ট্রেডারকে আমি বলতে শুনি যে প্রথমে ফরেক্স মার্কেটে ঢুকে লস করতে করতে তারপর তুমি শিখতে পারবা। নো, দ্যাটস নট ট্রু। এমন অনেক ট্রেডার আছে যারা অলরেডি 2010 থেকে এখন পর্যন্ত লস করতেছে। তো আমার এবং তাদের স্টেজটা কিন্তু সেম না। আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি, আমি একটা রাশিয়ান একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করি, আমি একটা সাইপ্রাসের একটা $1 মিলিয়ন কোম্পানির সাথে অলরেডি যুক্ত আছি। তার স্টেজ এবং আমার স্টেজটা কিন্তু এখন সেম না। ওয়াই? বিকজ আমি যখনই লস করেছি আমি তখন জানার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি ওয়াই আই লুজ দিস ট্রেড, এবং তারপর আমি আনসারটা সার্চ করা শুরু করেছি, এবং ওয়েন এভার আই গেট দ্য আনসার, আই গট হোয়াট আই নিড, আই গট দ্য কি টু গেট প্রফিটেবল। তো একটা ট্রেডারের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ কি থাকে? একটা ট্রেডারের জন্য সবার থেকে বড় চ্যালেঞ্জ থাকে মাসে 100% বা 50% বানানো না, বাট কনসিস্টেন্টলি ইভেন 0.5% অথবা 20% বানানো। দ্যাট ইজ হোয়াট আই ফিল। লাইক এক মাসে আপনি 100% বা 50% প্রফিট করলেন, নেক্সট মান্থে ওই প্রফিট সহ আপনার ফুল ক্যাপিটাল যদি চলে যায়, দ্যাট ইজ নট ট্রেডিং মাই ফ্রেন্ড। ইউ শুড বি ভেরি মাচ অ্যাওয়্যার দ্যাট আসলে আপনার বড় চ্যালেঞ্জটা কি। আসলে ট্রেডিং আপনি যে একটা পাতে অলরেডি আপনি হাঁটা শুরু করে দিয়েছেন, সো এই পাতে যখন আপনি হাঁটছেন, হোয়াট ইজ ইয়োর ডেস্টিনেশন বা হোয়াট ইজ ইয়োর অবজেক্টিভ, হোয়াট ইজ ইয়োর গোল? আমাদের গোল হচ্ছে কনসিস্টেন্টলি প্রফিট করা, rather than making 100% every month or 50% every month. তো আমরা রিটেল ট্রেডাররা যে কাজগুলো করি এবং প্রফেশনাল যারা অ্যাকচুয়ালি মার্কেট থেকে টাকা কামায় বা ভালো টাকা অর্জন করে, তাদের এবং আমাদের মধ্যে পার্থক্যটা কি? তারা এমন কি সিক্রেট জানে যেটা আমরা জানি না। এবং আমার অনেকগুলো প্রফেশনালদের সাথে কথাবার্তায় এবং অনেকগুলো লাইক জ্যাক সোয়াগের একটা বই আছে, বইগুলো পড়ার পর অ্যাকচুয়ালি যে জিনিসটা অ্যাকচুয়ালি আমি জানতে পেরেছি, দ্যাট ইজ মেন আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের আসলে ভুল আছে। এমন না যে তারা যে স্ট্র্যাটেজি ইউজ করছে আমরা যে স্ট্র্যাটেজি ইউজ করছি এটা অনেকটা ডিফারেন্ট, বা তারা এমন কিছু একটা সিক্রেট জানে যেটা আমরা জানি না। দ্যাটস নট ট্রু।
বাট তাদের চিন্তা ভাবনা পারসেপশনটা ইজ ডিফারেন্ট। লাইক আমরা যখন একটা গ্লাস দেখি টেবিলের উপরে যে অলরেডি হাফ ফুল, তো কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এটা আসলে হাফ ফুল নাকি হাফ এমটি, অনেকে বলবে এটা হাফ ফুল, অনেকে বলবে হাফ এমটি। এক একজনের পারসেপশন কিন্তু ডিফারেন্ট। অনেকে এটাকে হাফ ফুল যারা বলছে তারা কিন্তু রং এমন না, এবং যারা কিন্তু এটাকে হাফ এমটি বলছে তারাও কিন্তু রং না। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আপনি যে আপনি আমি যে চার্ট দেখছি, প্রফেশনালরা একই চার্ট দেখছে, একই প্রাইস তারা দেখছে। ইভেন আপনি যদি ফর এন এক্সাম্পল আপনি ইউরো ইউএসডির একটা প্রাইস দেখলেন, লাইক 1.20 এখন ইউরো ইউএসডি আছে ফর এন এক্সাম্পল। আপনি যদি সিএনএন বা বিবিসিতে দেখেন যেখানে অলরেডি ইউরো ইউএসডি বা এরকম একটা টিকার দেখা যায় নিচে, দেখবেন সেম প্রাইস দেখাচ্ছে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ওরাও সেম প্রাইস দেখতেছে, আমরা সেম প্রাইস দেখতেছি, বাট দেয়ার ক্যান বি সাম ডিফারেন্স ইন দ্য চার্টস, কারণ কিছু নিউ ক্লোজ আছে বা কিছু ইউকে ক্লোজ আছে। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? প্রাইস তো সব কিছুই সেম, বাট তারা এমন কি করছে যেটার জন্য তারা অ্যাকচুয়ালি এত ভালো প্রফিট করতে পারছে যেটা আমরা পারছি না? এর মধ্যে অ্যাকচুয়ালি চারটা জিনিস অ্যাকচুয়ালি বোঝা যায় বা জানতে পেরেছি অ্যাকচুয়ালি আমি। ফার্স্ট থিং, রিডিং দ্য মার্কেট অ্যাজ ইট ইজ আ বুক উইথ লট অফ ইনফরমেশন। মার্কেটে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে, আপনাকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। লাইক আপনাকে যদি আমি এখন একটা চাইনিজ বই ধরে দেই, বলি জাস্ট রিড দ্য বুক অ্যান্ড লেট মি নো হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, তাহলে আপনি কি করবেন? আপনি কিছুই বুঝবেন, আপনি হা করে আমার দিকে তাকায় থাকবেন। দ্যাটস দ্য কাইন্ড অফ এক্সপ্রেশন ইউল গিভ মি, লাইক রাইট? এই ফিডব্যাকটা আপনি আমাকে দিবেন বিকজ ইউ ডোন্ট নো চাইনিজ, এবং আপনি জানেন না এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, আপনার কোনো আইডিয়াই নেই। তো আপনি এটা পড়বেন কিভাবে? তো টু বি আ প্রফেশনাল ট্রেডার আপনাকে অবশ্যই জানতে হবে যে মার্কেটের আসলে ল্যাঙ্গুয়েজটা কি। এই এই ল্যাঙ্গুয়েজটা যদি আমার বুঝতে হয় তাহলে আমার কি পরিমাণ নলেজ আমাকে গেইন করতে হবে, এবং এই নলেজের ব্যাপারে আমরা অবশ্যই কিছুক্ষণ পরে কিছু জানবো। অ্যাকচুয়ালি টোটাল এই ওয়েবিনার অ্যাকচুয়ালি ফুল কনটেক্সট অ্যাকচুয়ালি ডিফাইন করা সম্ভব হবে না, বাট আই উইল লেট ইউ নো হাউ টু রিড দ্য মার্কেট। নেক্সট ওয়ান, ওরা ফান্ডামেন্টালটাকে বুঝে, এবং ফান্ডামেন্টাল কিভাবে টেকনিক্যালকে এফেক্ট করে এই জিনিসটাও বুঝে, এবং টেকনিক্যালকে এফেক্ট করার সাথে সাথে মার্কেটের সেন্টিমেন্টটা কি হয় ওই জিনিসটার উপরে ভিত্তি করে তারা ডিসিশন নেয়। সাউন্ডস কনফিউজিং? ইটস ভেরি মাচ ইজি। লাইক কোনো একটা মার্কেটে যখন ফর এক্সাম্পল কোনো একটা হাই ইম্প্যাক্ট নিউজ হয়, এরপরে কিন্তু আমরা দেখি যে আমাদের চার্টের মধ্যে অনেক অনেক স্পাইক লাইক ক্রিয়েট হচ্ছে, অনেক স্পাইক ক্রিয়েট হচ্ছে, বা অনেক সময় দেখি অনেক প্রাইস অনেক বেশি ইম্পালসিভ হয়ে গেছে, বা প্রাইস অনেক বড় একটা রিজেকশন দিচ্ছে। তো এই টেকনিক্যাল যে এফেক্টগুলো হচ্ছে আমাদের চার্টের মধ্যে, এরপর আমরা যখন এটাকে সেন্টিমেন্টের লাইক কনভার্ট করি, লাইক আসলে এখন মার্কেট আসলে কার হাতে যাচ্ছে, ওয়েদার ইটস গোয়িং ফর আ বায়ার পার্সপেক্টিভ আর বায়ার বায়াস অর সেলিং বায়াস, যখন আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি, তখন অ্যাকচুয়ালি আমরা একটা প্রপার ডিসিশন নিতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের মার্কেট এখন বায়ে যাওয়ার দরকার নাকি সেলে যাওয়ার দরকার। যদি এই জিনিসটা বলতে যতটা সহজ, করতে ততটাই কঠিন। তো বাট নাথিং ইজ হার্ড ইন দিস ওয়ার্ল্ড ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট অর ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারেন, যত মোটা বই দিই না কেন আপনাকে, আপনি কিন্তু ওই বইটা পড়ে শেষ করতে পারবেন। সো এভরিথিং ইজ ইজি, জাস্ট কিপ আ পজিটিভ পার্সপেক্টিভ ইন দ্য অফ দ্য মার্কেট, দ্যাটস এনাফ। In the third point, they understand that market is all about probability. এটা আমরা অ্যাকচুয়ালি বুঝি না। আমরা মনে করি যে না, 100% দরকার আমাদের, এমন একটা স্ট্র্যাটেজি দরকার যেটা আমাকে ইসবগুলোর ভুসির মতন পানির সাথে মিক্স করে আমাকে মানে খাইতে দেওয়া হবে এবং আমি খেয়ে ফেলবো গট গট করে। দ্যাটস নট ট্রু। লাইক দেয়ার ইজ নাথিং লাইক 100%, দেয়ার ইজ নাথিং লাইক ইভেন 99.99%, ইভেন there are always probabilities like 80 to 80-20 or 90-10 or even 95-5, but there is a possibility that you will lose the trade. তো অবশ্যই একটা পসিবিলিটি থাকবে যে আপনার ট্রেডটা লস হতে পারে, এবং এই জন্য আমরা স্টপ লসটা ইউজ করি। অনেক ট্রেডার আছে, আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারেন, অনেক ট্রেডার আছে, আমি এমন অনেক ট্রেডারকে চিনি, ফরেনার এবং লোকাল, এমন অনেক ট্রেডার আছে যারা স্টপ লস ইউজ করে না। And I don't criticize them, that's their trading style, but for me I need to understand, আমার এই জিনিসটা বোঝা দরকার যে আমি যদি 2 টাকার রিস্ক নেই, আমি এটার থেকে অ্যাকচুয়ালি কত টাকা পাবো। যারা স্টপ লস ইউজ করে না তারা অবশ্যই
একটা ট্রেডে অবশ্যই টেক প্রফিট নেওয়ার চেষ্টা করেন। ফর এক্সাম্পল আপনার $1000 এর একটা অ্যাকাউন্ট আছে, আপনি স্টপ লস ইউজ করেন না, তো আপনি একটা বাই নিলেন। বাই নেওয়ার পর আপনার টার্গেট বা টেক প্রফিট লেভেল বা আপনি যতটুকু টার্গেট চিন্তা করছেন, আপনার টার্গেট হচ্ছে $500। তো আপনার $1000 অ্যাকাউন্টে আপনি $500 একটা প্রফিটের জন্য আপনি ট্রেড নিচ্ছেন, এবং আপনি যখন স্টপ লস ইউজ করেন না, তার মানে হচ্ছে আপনি টোটাল 1000 $1000টাকে আপনার স্টপ লস হিসাবে ইউজ করছেন, রাইট? তো কেন আপনি $1000 রিস্ক করবেন বা $1000 রিস্ক করবেন $500 পাওয়ার জন্য? ওয়াই? ইট শুড বি রিভার্স, লাইক আপনি $500 রিস্ক করবেন $1000 পাওয়ার জন্য, রাইট? দ্যাট ইজ মাই পারসেপশন। আই ডোন্ট ওয়ান্ট এনি কন্ট্রাডিক্টরি থিংস ওভার হিয়ার, বাট এটা আমার পারসেপশন যে রিস্ক রেশিও ফলো করার জন্য অবশ্যই আমাদের স্টপ লসটা দরকার, এবং প্রফেশনালরা এটা অবশ্যই আন্ডারস্ট্যান্ড করে যে লুজিং আ ট্রেড অর হিটিং আ স্টপ লস ইজ আ গুড সাইন। স্টপ লস হিট কিভাবে গুড সাইন হয়, এটা অনেকের হয়তো বা এখন কোয়েশ্চেন আসতে পারে। সো আই উইল এক্সপ্লেইন। ওয়েট, হাউ স্টপ লস হিট ইজ গুড। আমরা যদি এই পিকচারটা এখানে দেখি, বাই সেল অর ট্রেড, ওয়ান ম্যানস জাঙ্ক ইজ অ্যানাদার ম্যানস ট্রেডার। আপনি যে ট্রেডটা লস করছেন, সেই ট্রেডের যে টাকাটা আপনি হারাচ্ছেন, ওই ট্রেডের টাকাটা কিন্তু আরেকজন ট্রেডারের কাছে যাচ্ছে। ইউ আর লুজিং, সামওয়ান ইজ উইনিং, অ্যান্ড ইফ ইউ আর উইনিং, দ্যাট মিনস সামওয়ান ইজ লুজিং। বিকজ মার্কেটে যদি বায়ার না থাকে, তাহলে আপনার মার্কেটে যদি কোনো সেলার না থাকে, তাহলে বাই করবো কোথা থেকে, বা যদি কোনো বায়ার না থাকে, তাহলে সেল করবো কার কাছে? তো এরকম একটা কন্ডিশন চলে আসে। তো স্টপ লস হিট, যদি বা আমি এখন বলছি স্টপ লস হিট করা একদিকে ভালো, আসলে কিভাবে ভালো ভালো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদেরকে প্রথমে জানতে হবে। এই জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে কিছু এক্সাম্পল ফার্স্টে দেখতে হবে। আমাদের স্টপ লসের প্লেসমেন্ট অনেক সময় ভালো হয় না, যার কারণে অ্যাকচুয়ালি আমরা দেখা যায় আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করে আমরা লস করছি। সো ওয়াই দিস হ্যাপেন্স? বিকজ আমরা অ্যাকচুয়ালি ক্যান্ডেল স্ট্রাকচারকে বেশি প্রাধান্য দেই রাদার দেন ওভারঅল মার্কেট ওয়েভ। যেমন এখানে যে আমরা পিকচারটা দেখতে পাচ্ছি, এখানে ফর এক্সাম্পল আমরা এই জায়গা থেকে যদি আমরা একটা সেল ট্রেড নেই উইথ আ টার্গেটস টুয়ার্ড দিস পয়েন্ট, অলরেডি কিন্তু মার্কেট অতটুকুতে গিয়েছে, বাট বিফোর গোয়িং টু দ্যাট প্রাইস ডাউনওয়ার্ড মুভ অফ সাপোর্ট লেভেল, আমাদের অলরেডি আমাদের স্টপ লসটা হিট করে ফেলছে। ব্যাড লাক, আপনার স্টপ লসটা হিট করার মনে হয় আর 20 পিপস উপরে উঠে নেয়, মার্কেট আবার নিচে চলে গেছে, অ্যান্ড উইথ আ র্যাপিড ফোর্স। তো হোয়াট ডাজ দিস মিন? যে আপনার স্টপ লস প্লেসমেন্টটা হয় নাই, আপনার স্টপ লসের মিসপ্লেসমেন্ট হয়েছে। সো আমাদের স্টপ লস যদি প্লেসমেন্ট করা হতো এটা যে প্রিভিয়াস হাইয়ের উপরে বা প্রিভিয়াস ক্যান্ডেল বডির উপরে, প্রিভিয়াস হাইয়ের ক্যান্ডেল বডির উপরে আমাদের স্টপ লসটা যদি এখানে থাকতো আমাদের সেম ট্রেডে, তাহলে দেখা যেত আমাদের স্টপ লসের কাছাকাছি গিয়ে কিন্তু প্রাইসটা ফিরে আসছে এবং আমাদের টেক প্রফিট লেভেল হিট করেছে। সো উই গেটিং আ ট্রেড। যদি বা আমাদের সব কিছু ঠিক আছে, আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের যে এন্ট্রি ছিল, এন্ট্রি পারফেক্ট ছিল, বাট স্টপ লসের মিসপ্লেসমেন্টের কারণে আমরা এই টোটাল ট্রেডটাতে লস করি। আর যদি আমরা স্টপ লসটা প্রপারলি আমরা বসাতে পারি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ট্রেডটা কিন্তু অলরেডি টেক প্রফিট হিট করছে। সিম্পল। তো এখন অনেকে বলবে যে অ্যাকচুয়ালি ভাই, তাহলে এই স্টপ লসটা প্রপারলি আমরা কিভাবে প্লেসমেন্ট করবো? ইটস ভেরি ইজি। হাউ টু আন্ডারস্ট্যান্ড ইট? দেখেন, মার্কেট সবসময় কিন্তু একটা ওয়েভে চলে, লাইক দিস ওয়ান। এখানে বুলিশ ট্রেন্ড ছিল, অলরেডি কারেকশন, দেন আস্তে আস্তে বিয়ারিশ। তো যখন আমরা বুলিশ ট্রেড, ফর এন এক্সাম্পল, আমরা যদি একটা এখান থেকে যদি একটা এন্ট্রি নিই আফটার দ্য রিট্রেসমেন্ট, তাহলে আমাদের স্টপ লসটা প্লেস করতে হবে লাস্ট লো এর নিচে। টু বি ভেরি মাচ ক্লিয়ার এগেইন, যখন প্রাইসটা আবার উপরে উঠলো, উঠার পর যখন দেখলাম যে কিছুটা রিট্রেসমেন্ট হচ্ছে, রিট্রেসমেন্ট হওয়ার পর যখন দেখলাম যে আমরা এখান থেকে একটা বাই নিতে পারছি, তখন আমাদের স্টপ লসটা কই দিব? লাস্ট লো এর নিচে। তার মানে যদি জাস্ট মার্কেটকে একটু আমরা রিড করার চেষ্টা করি, সেক্ষেত্রে যেটা হচ্ছে, ফর এন এক্সাম্পল, আমি এখান থেকে যদি একটা বাই ট্রেড নেই এবং মার্কেট যদি উপরে না গিয়ে যদি নিচে চলে যায় এবং আমার আগের যে লোটা ছিল ওই লোটাকে যদি টেক আউট করে, তার মানে হচ্ছে মার্কেট কাউন্টার করা শুরু করে দিয়েছে। জাস্ট আ সিম্পল ম্যাথ। অর এলস আমার এই
জায়গাটা যতক্ষণ না অতিক্রম করবে মার্কেট কিন্তু তার ট্রেন্ডটা চেঞ্জ করছে না। সো এখানে আমি যদি একটা এন্ট্রি নিই, এই জায়গায় যদি স্টপ লস দিই, দেয়ার গ্রেটার চান্স দ্যাট আমার স্টপ লসটা হিট না করে আমি টেক প্রফিট লেভেল হিট করার সম্ভাবনাটা বেশি বেড়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা দেখলাম ফর এক্সাম্পল এখান থেকে যদি আমরা একটা বাই নেই, এখানে যদি আমরা একটা আমাদের স্টপ লসটা প্লেসমেন্ট করি, দেখেন ট্রেন্ডটা কাউন্টার করার সময় কিন্তু আমরা স্টপ লসটা হিট করে ফেলেছে। তো হিট করার পর what can you expect? The counter trend move, the bearish move, the bearish trend, change of a trend. ট্রেন্ডি এনভায়রনমেন্টে আমরা সব সময় লাস্ট হাই অথবা লো এর একটু নিচে, আমি সবসময় প্রেফার করি লাইক 1 আওয়ার চার্টের জন্য 10 to 15 পিপসের একটা বাফার, আর লাইক H4 এর জন্য অ্যাবাউট 20 to 30 পিপস, এবং D1 এর জন্য অ্যাবাউট 50 পিপস বাফার আমি সাজেস্ট করি সবসময়। লাইক বাফারটা হচ্ছে কি, ফর এক্সাম্পল এই জায়গাটা হচ্ছে আমার একদম পিক পয়েন্ট, লাইক এই জায়গা থেকে একদম এক্স্যাক্ট পিপস থেকে অ্যাকচুয়ালি মার্কেটটা বাউন্স করেছে। সো আমরা এক্স্যাক্ট একই জায়গায় স্টপ লসটা না দিয়ে আমরা আরেকটু 10 পিপস, 15 পিপস, 20 পিপস বা 50 পিপস নিচে আমরা একটা গ্যাপ দিয়ে আমরা আমাদের স্টপ লসটা প্লেসমেন্ট করব। তাতে হয় কি, যদি কোনো সময় মার্কেট এরকম একটা ডবল টপ ক্রিয়েট করে, তাও আমার স্টপ লসটা কিন্তু হিট করবে না। তাতে যা হবে, যদি আমি এখানে ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা সেল নিলাম, সেল নেওয়ার পর আমার এই জায়গায় কোনো কিছু একটা, আমার একটা প্রিভিয়াস হাই ছিল, ওই প্রিভিয়াস হাইয়ের উপর আমি একটা স্টপ লস দিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমার যদি বা যতই ডবল টপ হোক, যতই ডবল বটম হোক, যত কিছুই হোক, আমার যদি একটা বাফার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমার স্টপ লসটা হিট না করে আমার ট্রেডটা টোটালি টেক প্রফিটের লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। সো এটা দেখলাম আমরা ট্রেন্ড এনভায়রনমেন্টের জন্য। এবং যদি কারেক্টিভ হয় মার্কেট, অনেকে যদিও বা এই যে ট্রেন্ডিং এনভায়রনমেন্টের যে স্ট্র্যাটেজিটা আমি এখন বললাম যে স্টপ লস প্লেসমেন্টের জন্য, এই স্ট্র্যাটেজিটা অনেক সময় কারেক্টিভ স্ট্রাকচারে প্লেসমেন্ট করার চেষ্টা করে অনেকে। সো আমি সবাইকে অনুরোধ করব যে ভিতরে কোনো সময় স্টপ লস প্লেসমেন্ট না করে কারেক্টিভ স্ট্রাকচার একটা টোটাল একটা রেঞ্জ আঁকবেন আপনি, ওই রেঞ্জের উপরে বা নিচে দেওয়ার চেষ্টা করবেন এবং সবসময় চেষ্টা করবেন কারেক্টিভ স্ট্রাকচারে সাপোর্টের বাউন্স অথবা রেজিস্ট্যান্সের বাউন্স থেকে ট্রেড নেওয়ার জন্য। তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা বেটার থাকে। ফর এন এক্সাম্পল, আমি যদি এই জায়গা থেকে একটা বাই নেই, আমার স্টপ লস দিতে হচ্ছে ফর এন এক্সাম্পল 50 পিপস। আমি যদি এই জায়গা থেকে বাই নেই, আমার স্টপ লস দিতে হচ্ছে অ্যারাউন্ড 100 পিপস। আমি যদি এই জায়গা থেকে বাই নেই, আমার স্টপ লস দিতে হচ্ছে অ্যারাউন্ড 120 বা 30 পিপস। বাট আমার টার্গেটটা কিন্তু সেম থাকছে, আমাদের রেজিস্ট্যান্স টার্গেট কিন্তু সেম থাকছে। সো বেটার রিস্ক রিওয়ার্ড রেশিওর জন্য আমাদের অবশ্যই দরকার যে আমরা যেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের বাউন্স থেকে যেন আমরা কারেক্টিভ স্ট্রাকচার ট্রেডিংটা করি, তাহলে আমাদের একটা বেটার রিস্ক রিওয়ার্ড রেশিও থাকে। তো এইভাবে অ্যাকচুয়ালি স্টপ লসটা ভালো কিভাবে হয়, এখনো কিন্তু আমরা এই কোয়েশ্চেনের আনসারটা এখনো পাই নাই। স্টপ লস ভালো হয় এইভাবে, যখন আপনি একটা স্টপ লস প্লেস করেন কোনো একটা লো এর নিচে বা হাইয়ের উপরে, যেটা আমি একটু আগে বললাম যে আমার এই স্টপ লসটা যদি হিট করে, আমি এখান থেকে ট্রেডটা নিলাম, এই স্টপ লসটা যদি হিট করে, তার মানে হচ্ছে আমার অলরেডি ট্রেন্ডটা কাউন্টার করতে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা বাই নিলাম, যখন আমার এই স্টপ লসটা হিট করলো, তখন আমার বোঝার দরকার ছিল যে অলরেডি ট্রেন্ডটা চেঞ্জ করে ফেলছে, এখন আমার আর বাই যাওয়ার দরকার নেই, আমি এখন শুধু সেলেই যাব। আলটিমেটলি যদি আমি এখানে স্টপ লস হিট করার পর যদি আমি এখান থেকে একটা সেল ধরতাম, আমি কিন্তু একটা ভালো প্রফিট করতে পারতাম, রাদার দেন জাস্ট বিটিং মাই সেলফ আপ যে আমি কেন লসটা করলাম। এটা চিন্তা না করে আমি জাস্ট পজিটিভলি চিন্তা করলাম, আমার স্টপ লস হিট করেছে, ওকে ফাইন। এখন মার্কেটের অবস্থা কি, মার্কেট কি অলরেডি কাউন্টার করছে? যদি হ্যাঁ, ওকে, সো লেটস লুক ফর সাম সেলিং অপরচুনিটিস। এইভাবে যখন মার্কেটটা আপনি দেখতে পারবেন, তখন আপনি বলতে পারবেন যে লুজিং আ ট্রেড ইজ আ গুড সাইন। অ্যাকচুয়ালি ফর এন এক্সাম্পল, আপনার এই ট্রেডটাতে আপনি অলরেডি লস করলেন ফর এন এক্সাম্পল $50। যখন আপনি এখান থেকে একটা সেল ট্রেড নিলেন, ওই ট্রেডে আপনি অলরেডি টার্গেটেড আপনার পিপস হচ্ছে অ্যাবাউট $250 আপনার টার্গেট। আপনি 1% অ্যাবাউট 20% লস করে আপনি কিন্তু ওভারঅল একটা 100%-এর ট্রেড পাচ্ছেন। উইচ ওয়ান ইজ বেটার?
So think about that. তো লুজিং আ ট্রেড ইজ আ পার্ট অফ দ্য গেম, এবং এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে অ্যাকচুয়ালি, যে আপনি যখন ট্রেড করছেন 10টার মধ্যে অবশ্যই 2টা বা 3টা বা 4টা বা 5টা ইভেন আপনি লস করতে পারেন। ইট ইজ আ পার্ট অফ দ্য গেম। সো লস করলাম এই জন্য যে আমি ট্রেড করা বন্ধ করে দিব বা আমি রিভেঞ্জ ট্রেডিং করব, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। এবং একটা প্রপার রিস্ক রিওয়ার্ড রেশিও থাকা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি স্টপ লস ইউজ না করেন, যেটা আমি একটু আগে বললাম, যে আপনি $500 জন্য $1000 রিস্ক করার কোনো মানে হয় না, অ্যাজ পার মাই ভিউ। আর আমি সবসময় এটাই চেষ্টা করি যে আমি যদি $10 রিস্ক নিই বা $10 রিস্ক নিই, আমি সবসময় চেষ্টা করি ওই যে ট্রেডের জন্য আমি $10 রিস্ক নিচ্ছি ওই ট্রেড থেকে যেন আমি মিনিমাম $20 একটা প্রফিট করতে পারি, মিনিমাম। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যত বেশি রিস্ক রিওয়ার্ড বেশি, রিস্ক কম থাকবে এবং রিওয়ার্ড বেশি থাকবে আমাদের ততই ভালো। আমি সবসময় মিনিমাম আর সবাইকে সাজেস্ট করি লাইক 1:2, দ্যাট ইজ $10 জন্য আপনি $10 প্রফিটের জন্য আপনি $5 লস করবেন। অ্যান্ড আই থিঙ্ক এভরি ট্রেডার শুড মেনটেন দিস মিনিমাম রেট, মিনিমাম রিস্ক আর রিওয়ার্ড রেশিও। তো আফটার দ্য স্টপ লস থিং, জিনিসটা দেখতে একটু ইন্টারেস্টিং লাগতে পারে আপনাদের, যে একই জিনিস দিয়ে কিন্তু আপনি সারা জীবন খেতে পারবেন না। এখানে একটা ব্যাপার আছে, লাইক ইফ ইউ কুক আ ডিশ, লাইক আপনি প্রতিদিন আলু ভর্তা খান, আলু ভর্তা প্রতিদিন খেতে খেতে কিন্তু একটা সময় যেয়ে কিন্তু আপনার আলু ভর্তা খেতে ভালো লাগবে না। লাইক আপনার তখন হয়তো বা ইচ্ছে করতে পারে যে অন্য কোনো একটা তরকারি বা অন্য কোনো কিছু আমি একটা খাই ভাতের সাথে, তাতে আমার টেস্টটাও ভালো থাকবে। এবং আহ, আর কাউকে যদি খাওয়াতেও যান, প্রতিদিন যদি একই জিনিস খাওয়ান, সেই মানুষও কিন্তু আস্তে আস্তে রিজেক্ট করবে যে না, আমি আর খাবো না এই জিনিসটা। তো আপনি এমন একটা মার্কেটে ট্রেড করছেন যেটা অলরেডি এভার চেঞ্জিং, এভরি ফিনান্সিয়াল মার্কেট ইজ এভার চেঞ্জিং, সবসময় চেঞ্জ হতে থাকে। তো একই স্ট্র্যাটেজি দিয়ে আপনি ডিফারেন্ট মার্কেট সিচুয়েশনে কিভাবে ট্রেড করবেন? মাই কোয়েশ্চেন ইজ দ্যাট। মার্কেটে এমন অনেক কন্ডিশন থাকে, লাইক আপনার কারেক্টিভ মার্কেট, এখন যদি মার্কেট কারেক্টিভ থাকে তাহলে আপনি ট্রেন্ডি যে ট্রেন্ড, লাইক আপনি কোনো একটা বুলিশ বা বিয়ারিশ ট্রেন্ড যেভাবে ট্রেড করেন ওইভাবে যদি আপনি একটা কারেক্টিভ স্ট্রাকচারকে ট্রেড করতে যান, তাহলে কিন্তু আপনার লসটা অবধারিত। আমাদের অবশ্যই জানা উচিত যে আসলে কোন মার্কেট সিচুয়েশন আমরা কিভাবে রিয়্যাক্ট করব এবং কোন মার্কেট সিচুয়েশন আমরা কি স্ট্র্যাটেজি ইউজ করব যাতে আমাদের প্রফিটেবিলিটি রেশিওটা বেটার থাকে। উইল নো অ্যাবাউট দিস। এবং আমাদের মধ্যে এমন অনেকে আছে যে এরকম টাইপের একটা পিস্তল ইউজ করে, যে গুলি মারলেও নিজেকে সে মারবে। তো এই গুলিগুলোকে বা এই ওয়েপনগুলোকে বলা হয় সেলফ ডিস্ট্রাকটিভ ওয়েপন। এরকম ওয়েপনগুলো অ্যাকচুয়ালি ইটস ভেরি মাচ হার্মফুল টু আওয়ার ট্রেডিং অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার সেলফ। তো আমরা কিন্তু এই জিনিসটা অনেক বেশি করি, লাইক একটা স্ট্র্যাটেজি আমরা ফলো করি, ফলো করার পর দেখলাম যে এই 10টা এলিমেন্ট অ্যাকচুয়ালি আমাদের চেকলিস্টে আছে, তো 10টা এলিমেন্ট যখন ম্যাচ হয় তখনই আমরা ট্রেডটা নিব, এরকম একটা শর্ত আছে। ফর এন এক্সাম্পল, তো আপনি দেখলেন যে 6-7টা মিলছে, বাট আর 3টা বলতেছে না, যে ট্রেডটা এখনো কোয়ালিফাই করে নাই। বাট আমরা কি করি, না জোর করি একটু, তো থাক আর 3টে মিলে নাই তো কি হয়েছে, লেটস টেক দ্য ট্রেড। আর আমরা যখন এই ট্রেডটা নেই, যদি বা দেয়ার আর সার্টেন চান্সেস, বাট এমনও অনেক হয় যে 6-7টা আমাদের অলরেডি এলিমেন্ট ম্যাচ করেছে, বাট দেন উই রিয়েলাইজ দ্যাট যে মার্কেটে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা চিন্তা করতেছিলাম ওই জিনিসটা হয়নি, উল্টা একটা জিনিস হয়ে গেছে, এবং আমরা আমাদের যত আমাদের স্টপ লস যা ছিল তা অলরেডি হিট করে আমরা অলরেডি ইন লস। তো এই জিনিসটা থেকে অবশ্যই আমাদের নিজেদেরকে একটু বাঁচিয়ে রাখতে হবে, যেন আমাদের নিজেদের স্ট্র্যাটেজি যেন আমাদের নিজেদের ক্যাপিটালটাকে শেষ না করে। তো যা অনেক ট্রেডার আছে এবং থাউজেন্ডস অফ স্ট্র্যাটেজিস আছে মার্কেটে। আই এম নট গোয়িং টু কমেন্ট অ্যাবাউট দ্যাট, কজ অনেকে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে, অনেকে নেকেড ট্রেডিং করে, অনেকে প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড করে, অনেকে চার্ট প্যাটার্ন দিয়ে ট্রেড করে, অনেকে হারমোনিক প্যাটার্ন দিয়ে ট্রেড করে। বাট ওয়েদার এনি কাইন্ড অফ স্ট্র্যাটেজি ইউ ইউজ, আপনার অবশ্যই এই 5টা জিনিস অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। ফার্স্ট, আপনাকে অবশ্যই জানতে হবে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো কোন জায়গায়, লাইক কোন জায়গা থেকে অলরেডি মার্কেট অলরেডি বাউন্স করার সম্ভাবনা আছে, ওয়েদার অ্যাজ আ বিয়ারিশ রিজেকশন অর বুলিশ রিজেকশন, কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি মার্কেট
অলরেডি প্রিভিয়াসলি বাউন্স করে আসছে, ওই লেভেলগুলোকে আঁকা, দ্যাট ইজ আওয়ার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবং অবশ্যই আমাদেরকে মার্কেটের কনটেক্সটটাকে বুঝতে হবে, যে মার্কেটের প্রেশারটা কেমন ছিল, ওয়েদার ইটস ইম্পালসিভ অর কারেক্টিভ অর ভোলাটাইল অর নন ভোলাটাইল। আমরা যদি একটা কারেক্টিভ মার্কেটিং স্ট্রাকচারে যদি আমরা একটা ট্রেন্ডের স্ট্র্যাটেজি ইউজ করি, we're gonna face loss, right? দেন থার্ড পয়েন্ট, আমরা কোনো একটা ক্যান্ডেলের উপরে ভরসা না করে আমরা ডিরেক্টলি মার্কেটের স্ট্রাকচারের উপরে ভরসা করাটাই দ্যাট উইল বি বেটার। কারণ আমি অনেক মেন্টরের কাছে গিয়েছি, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দেয়ার নেমস, তারা শুধু ক্যান্ডেলে ফলো করে। And I must mention that they are not, those people are not Bangladeshis. They are certain people in certain countries like Australia, UK and US. ওরা সবসময় আপনাকে বলে, বা আমাকে যখনই ওরা ট্রেনিং দিচ্ছিল বা ওদের ট্রেনিং ম্যাটেরিয়ালগুলো যখন আমি দেখতেছিলাম বা পড়তেছিলাম, তখন দেখছি তারা সবসময় ক্যান্ডেল ওরিয়েন্টেড, লাইক আমি একটা পিন বার পেলাম বা আমি একটা ইনগালফিং পেলাম, দেন উই আর গোয়িং টু টেক দ্য ডিসিশন। নো, দেয়ার ইজ নাথিং লাইক কনফার্মেশন ইন দ্য মার্কেট। মানুষের লাইফেরই কোনো কনফার্মেশন নাই, মার্কেটের কিভাবে কনফার্মেশন থাকে? উইথ আ সিঙ্গেল ক্যান্ডেল। আপনি যদি কনটেক্সটটা না বুঝেন, আপনি যদি টোটাল মার্কেটের স্ট্রাকচারটা না বুঝেন, আপনার কাছে যদি এক হাত সমান যদি একটা পিনবারও আসে, আপনি কিন্তু ভালো যে একটা ট্রেড পাবেন 100% বা 99% অ্যাকুরেসির যে একটা ট্রেড পাবেন, তার কোনো গ্যারান্টি নাই। হাউ ক্যান ইউ ডিপেন্ড অন আ ক্যান্ডেল অ্যানালাইসিস, রাইট? তো আমরা মাইক্রো না দেখে মার্কেটটাকে ওভারঅল ম্যাক্রো একটা স্ট্রাকচারে দেখা উচিত, যেটা মানে হচ্ছে জুম আউট করে দেখা। ডিরেক্টলি কোনো একটা ক্যান্ডেলকে না দেখে আমরা টোটাল মার্কেটের স্ট্রাকচারকে দেখে আমরা মার্কেটে ইম্পালসিভ কারেক্টিভ ট্রেন্ডের নন ভলাটাইল এবং ভলাটাইল ট্রেন্ড বোঝার চেষ্টা করা। এবং ফোর্থ যে জিনিসটা, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি আমরা যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো আঁকলাম, সেই জায়গায় মার্কেট আসলে কিভাবে রিয়েক্ট করছে। যে ওই জায়গা থেকে বারবার রিজেক্ট করে চলে আসতেছে, নাকি ওই জায়গায় বারবার ব্রেক করতেছে, নাকি এমন হচ্ছে যে ওই জায়গায় গিয়ে প্রাইসটা আর উপরেই উঠছে না। এমনও হতে পারে কিন্তু, ঠিক আছে? সো বিহেভিয়ারটাকে নোটিস করা, যে অ্যাকচুয়ালি আমরা যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো আঁকলাম, আমরা টোটাল মার্কেট কনটেক্সটটা দেখছি, আমরা টোটাল জুম আউট ভিউ থেকে দেখছি, বাট মার্কেট যে লেভেলগুলো আমরা আঁকলাম, ওই লেভেলে গিয়ে আসলে মার্কেট কিভাবে বিহেভ করছে, দ্যাট উইল প্রোভাইড আস দ্য ক্লু। যে স্ট্র্যাটেজি ইউজ করেন, আই ডোন্ট মাইন্ড, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য মার্কেট ইজ বিহেভিং উইথ দ্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলস। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ভেরি ইম্পর্টেন্ট। আমরা পিভট লেভেল ইউজ করি, ফিবোনাচি ইউজ করি, wherever we are using any kind of levels, আমরা সবসময় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাকেই ফলো করছি সবসময়। দ্য মার্কেট ইজ ফুল অফ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলস। আপনার কেউ যদি বলে যে সাপোর্ট রেজিস্ট্যান্স বলে কিছু নেই এবং দ্যাট ইজ দ্য মিথ অফ দ্য মার্কেট, দ্যাট গাই ইজ রং। উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যাপার্ট ফ্রম মার্কেট কনটেক্সটের পাশাপাশি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আন্ডারস্ট্যান্ডিং এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে প্রাইসের মূল বিহেভিয়ারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, হাই ইম্প্যাক্ট ফান্ডামেন্টাল যেসব নিউজ বা ইভেন্ট বা ইকোনমিক রিপোর্টগুলো পাবলিশ হয়, এই ব্যাপারে একটু ধারণা রাখা। আমি আপনাকে বলতেছি না যে আপনি একদম ইকোনমিস্ট হয়ে যান, এফওএমসিতে এই কথাটা বলার মানে কি, ওই কথাটা বলার মানে কি, ইন্টারেস্ট রেট আসলে কি বলে, ট্রেড ব্যালেন্সের মানে কি, এত কিছু জানার দরকার নেই। বেসিক কিছু আইডিয়া রাখবেন। ট্রেড ব্যালেন্সের ফর্মুলা আমি আপনাকে জানতে বলতেছি না, বাট বেসিক কিছু আইডিয়া রাখবেন যে আসলে ট্রেড ব্যালেন্স কাকে বলে, ইন্টারেস্ট রেট ডিসিশন কাকে বলে, ইসিবি মিটিংয়ে অ্যাকচুয়ালি কি কি ডিসকাস হয়, এফওএমসিতে কি হয়, এনএফপিতে অ্যাকচুয়ালি কি হয়, এবং জাস্ট এইসব হাই ইম্প্যাক্ট নিউজগুলোর ব্যাপারে জেনে রাখা, এবং এইসব হাই ইম্প্যাক্ট নিউজগুলো কোন সময় অ্যাকচুয়ালি মার্কেটে ইম্প্যাক্ট করতে পারে, এসব ব্যাপারে সতর্ক থাকা। দ্যাটস ইট, বিফোর ইউজিং এনি কাইন্ড অফ স্ট্র্যাটেজি। রিমেম্বার, আপনার যত ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করেন, বা আপনি যত ভালো মার্কেটের সেন্টিমেন্ট বুঝেন, যদি এরকম কোনো একটা হাই ইম্প্যাক্ট নিউজের আওতায় পড়েন, দেখবেন যে আপনার যত ভালো অ্যানালাইসিস হোক না কেন, ওটা অলরেডি আপনাকে স্টপ লস হিট করে রেখেছে। So we need to understand that fundamentals are equally important. বাট অনেক ট্রেডার আমি দেখি যারা ফান্ডামেন্টালে ডুবে থাকে, তারা মনে করে টেকনিক্যাল এবং সেন্টিমেন্ট ইজ নাথিং ইন দ্য মার্কেট। দ্যাটস ভেরি রং। আমি প্রফেশনাল ট্রেডারদের ব্যাপারে কি বললাম একটু আগে, দ্যাট
They understand the fundamentals affecting the technical, resulting to read the sentiment of the market to take their decision. তাদের ডিসিশন নেওয়ার জন্য তারা ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল তিনোটাই তারা ইউজ করছে। বাট এর মানে এই না যে আমরা ফান্ডামেন্টালে বেশি প্রেশার দিব, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টালকে পাত্তা দিব না, এমন কিছু না। রাদার ফান্ডামেন্টালে জাস্ট একটু জেনে রাখা, এরপর টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল নিয়ে ভালো মতো অ্যানালাইসিস করা, দ্যাট ইজ হোয়াট মার্কেট ট্রেডার শুড ডু। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, সামটাইমস ইভেন চিতাস ওয়েট। আমরা অনেক সময় ওয়েট করার চেষ্টা করি না, আমরা সবসময় দৌড়ের উপরে থাকি। ওয়ান অফ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল চিতাও কিন্তু মাঝে মাঝে ওয়েট করে ফর গেটিং দ্য প্রে, বাট আমরা ওয়েট করা আমাদের কাছে অত সময় কই। এখন মার্কেটে বসছি, আমাকে 5 মিনিটের মধ্যে প্রফিট করে বেরিয়ে যেতে হবে। মার্কেট ইজ নট লাইক দ্যাট। ফ্রম মাই 7 years of experience and from 100 years of experience from the traders I talked with, like combined 100 years, তো ওদের এক্সপিরিয়েন্স এবং আমার এই ছোটখাটো এক্সপিরিয়েন্স সবকিছু মিলাই যদি আমরা দেখতে যাই, অ্যাকচুয়ালি মার্কেট ইজ নট হোয়াট উই ফার্স্ট থিঙ্ক অ্যাবাউট। মার্কেটে অলরেডি আমরা জানি যে ফরেক্স ট্রেডিং মার্কেট $6 trillion প্লাস ট্রেড হয় পার ডে। তো এই মার্কেটে প্রতিদিন প্রফিট করা সম্ভব। এই মার্কেট প্রত্যেক সময় অনেক বেশি লিকুইড থাকে, হ্যাঁ থাকে, বাট দ্যাট ডাজন্ট মিন ইউ শুড ট্রেড এভরি ডে। তো ইট ইজ নট নেসেসারি টু ট্রেড এভরি ডে। যখন মার্কেট অলরেডি আপনার স্ট্র্যাটেজিকে ফেভার করছে না ট্রেড নেওয়ার জন্য। এমন অনেক সময় দেখা যায় যে মার্কেটের ভলিউমটাই অনেক ডাউন, অনেক বেশি কারেক্টিভ, ছোট ছোট কিছু ক্যান্ডেল দেখা যাচ্ছে কারেক্টিভ, এবং এখানের মধ্যে অ্যাকচুয়ালি ট্রেড নেওয়ার মতনই কিছু নাই। তাও আপনি দুটা ট্রেন্ড লাইন এঁকে ওর মধ্যে একটা ওয়েস্ট তৈরি করলেন, এরপরে ওই ওয়েস্টটা ব্রেক হওয়ার পর আপনি একটা ট্রেড নিলেন, মানে আপনার ট্রেডটা নিতেই হবে। ফর দ্যাট পিপল ফেলস। যে বেসিক ফান্ডামেন্টাল অফ আ স্ট্র্যাটেজি, ওইটাকে ভায়োলেট করা যখন শুরু করে মানুষ, তারপরেই মানুষ আসলে লস করা শুরু করে। আমি এমনও দেখছি লাইক একটা ট্রেডার যে শুধুমাত্র স্ট্রকেস্টিক দেখে ট্রেড করে, এমনও ট্রেডার দেখছি যে শুধু ম্যাকডি দেখে ট্রেড করে। সে একটা ক্যান্ডেল যে একটা পিন বার বা হ্যামার হতে পারে, বা একটা ক্যান্ডেল একটা ফরমেশনকে একটা নাম বলে, ওই নামটাও সে জানে না, বাট সে ম্যাকডি দিয়ে ট্রেড করে, অ্যান্ড হি বিলিভস that whatever his MACD or his stochastic is providing him the information with, that is correct. তার বিলিফটা আছে তার স্ট্র্যাটেজির উপরে। সে কি লস করছে না? অবশ্যই সে লস করছে, বাট তার বিলিফটা অলরেডি এত বেশি অটুট যে গত 5 বছর ধরে সে একই স্ট্র্যাটেজি ফলো করছে, এবং কারেন্টলি হি হ্যাজ মেড অ্যাবাউট 1200+% of his capital. I know the trader. সে শুধু ম্যাকডি দিয়ে ট্রেড করে। আবার আমি এমনও ট্রেডার দেখলাম যে শুধু নেকেড চার্ট দিয়ে ট্রেড করে ফর অ্যারাউন্ড 15 years, এবং সে নেকেড চার্ট লাইক প্রাইস অ্যাকশন ট্রেড করে। সে ওই প্রাইস অ্যাকশন ট্রেড করে করে ফর অ্যাবাউট 10 to 15 years হি হ্যাড মেড মিলিয়ন্স অফ মানি, মিলিয়ন্স অফ ডলার্স। তো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমরা আসলে কোন সময় মার্কেটে ঢুকবো ট্রেড করার জন্য, আর কোন সময় মার্কেট থেকে মার্কেটের এক পাশে দাঁড়াই, সাইড লাইনে দাঁড়াই, দেখে থাকবো যে মার্কেট আসলে কি দেখাতে যাচ্ছে আমাদেরকে। তো ওয়েটিং ইজ আ পার্ট অফ দ্য গেম। তো একটা আপনার কাছে $10 আছে, ওই $10টা লস না করে $10 উইথড্র করে দরকার হলে আপনি একটা ভালো রেস্টুরেন্টে যাই খেয়ে আসেন। দ্যাট উড বি মাচ প্রোডাক্টিভ রাদার দেন গিভিং ইট টু দ্য মার্কেট। ওকে, so after understanding the overall structure and some important things about the market, আমার কাছে একটা রিকোয়েস্ট আসছিল অ্যাকচুয়ালি ওয়েবিনারটা যখন আমি রেডি করছিলাম, যে আসলে আমরা ভোলাটাইল মার্কেট যখন নিউজ টাইম হয়, এই টাইমগুলোতে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ট্রেড করতে পারি, বা মার্কেট যখন অনেক বেশি কারেক্টিভ তখন কিভাবে আমরা ট্রেড করতে পারি, ওই সময় কি আসলে ট্রেড করা উচিত, এরকম একটা কোয়েশ্চেন আছে। এবং ফর রিকোয়েস্ট একটা অনেক জোর করে রিকোয়েস্ট করেছেন সে, তো ফর দ্যাট রিজন আই ইনক্লুডেড দিস স্লাইড ইন দ্য ওয়েবিনার। এবং সো হাউ টু ট্রেড দ্য ভোলাটাইল মার্কেট। মার্কেট কিন্তু
নিউজ টাইমের সময় কিন্তু ম্যাক্সিমাম টাইম ভলাটাইল থাকে। অনেক সময় দেখা যায় নিউজ টাইম ছাড়াও কোনো নিউজ নাই, তাও কিন্তু মার্কেট অনেক সময় দেখা যায় অনেক বড় বড় মুভ করা শুরু করে। তো এই মার্কেটে ভলাটাইল মুভগুলো কেন হয়, এবং এই ভলাটাইল মুভগুলোর থেকে কিভাবে আমরা একটা ভালো প্রফিট বের করতে পারি? তো যে কোনো একটা ভোলাটাইল মার্কেটকে ট্রেড করার জন্য অবশ্যই আমাদের এই জিনিসটা জানা দরকার যে আসলে মার্কেট আমাদেরকে কি বলছে, যে হাই ইম্প্যাক্ট কোন একটা নিউজ হওয়ার আগে বা পরে। ফর এন এক্সাম্পল, আমরা রিসেন্টলি একটা এফওএমসি ট্রেড দেখলাম, লাইক ইউএসডি তে অনেক বিশাল একটা ইম্পালসিভ মুভ করেছে। করার পর আমরা জিনিসটা বুঝতে পারলাম যে না, অ্যাকচুয়ালি মার্কেট অলরেডি সেলে চলে গেছে। আফটার দ্য মুভ আমরা দেখলাম যে মার্কেট অলরেডি সেলে চলে গেছে, এবং দেয়ার আর সার্টেন পসিবিলিটি দ্যাট মার্কেট আরো সেলে যাবে। এটা কিন্তু আমরা মুভটা হওয়ার পরে বলছি, মুভটা হওয়ার মিনিমাম 6-7 ঘন্টা পরে। আই উইল কভার দ্যাট পিকচার অ্যাজ ওয়েল। বাট আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, এটা ইউএসডি সিএসএফ এর চার্ট। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এফওএমসি বা ফেডারেল ফান্ডস রেটের যে ইম্প্যাক্টটা। এবং এই ইম্প্যাক্টটা যখন হয় তখন কিন্তু একটা বড় একটা কারেক্টিভ স্ট্রাকচারের মধ্যে কিন্তু প্রাইসটা থাকে। এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে, যখনই কোনো একটা মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে, রেদার দেন ট্রেডিং দ্য নিউজ অ্যাট দ্যাট টাইম, ওই সময় নিউজটা ট্রেড করার থেকে বেটার যে আমরা যেন নিউজটা শেষ হওয়ার মিনিমাম, যদি হাই ইম্প্যাক্ট নিউজ থাকে, নিউজটা শেষ হওয়ার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পর আমরা মার্কেটে গিয়ে আমাদের স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করব। ওকে, ফর অ্যান এক্সাম্পল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট অলরেডি অনেক কারেক্টিভ। সো আমি যদি এখান থেকে একটা বাই দেই, আমার স্টপ লস হতে হবে ইন নিচে। সো অনেক বিশাল একটা গ্যাপ, এবং আমি যতটুকু রিস্ক নিচ্ছি এর থেকে বেশি, এর থেকে আরো অনেকটুকু কম আমরা প্রফিট করতে পারবো। সো এই ট্রেডটা আমরা এফোর্ড করতে পারছি না, ফর এন এক্সাম্পল রাইট নাও। বাট আমি যখন দেখলাম যে অলরেডি এরকম একটা এফএমসি একটা নিউজের পর অলরেডি মার্কেট এত বেশি উপরে উঠে গেছে, এবং প্রিভিয়াস প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেট অনেক বেশি ইম্পালসিভ ছিল রেদার দেন দিস ওয়ান। এখানে কিন্তু আমাদের যে বিয়ারিশ যে ট্রেন্ডটা দেখছি বা বিয়ারিশ যে প্রাইস অ্যাকশনটা দেখছি, এটা কিন্তু অনেক কারেক্টিভ, লাইক অনেক বেশি ইন্টারভেনশন ছিল বায়ারদের তরফ থেকে। বাট এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা দেখছি না। তো ইট ডাজ সিগনাল দ্যাট যে বায়ার অলরেডি একটা ভালো পজিশনে আছে, এবং এফওএমসির পর যখন অলরেডি মার্কেটে এমন একটা বুলিশ ইম্পালসিভ মুভ দেখা গিয়েছে, দ্যাট মিনস আমরা নেক্সটে আরো ভালো কিছু ইম্পালসিভ বুলিশ মুভ আমরা এই পেয়ারে দেখতে পারবো। তো আমি এখানে কি করলাম, আমি কিন্তু এখানে কোনো একটা ইন্ডিকেটর বা আমি কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু কথা বলি না। আমি জাস্ট মার্কেটটাকে একটু বইয়ের মতো রিড করলাম যে এখানে অলরেডি এত বেশি ইম্পালসিভ ছিল, কিন্তু বিয়ারদের প্রেশারটা অত বেশি স্ট্রং ছিল না। বাট আবার যখন বুলিশ ইম্পালসিভ হলো, তখন দেখলাম যে না, প্রাইস তো উঠছে, প্লাস এফএমসিও দেখি যে একই দিকেই ধাক্কা দিচ্ছে। তার মানে হচ্ছে ইট ইজ সিগন্যালিং সামথিং, এবং এটা সিগন্যালটা হচ্ছে কি, যে আরো বুলিশ মুভ আমরা দেখতে পারি। তো যতই মার্কেট ভলাটাইল থাকুক, আমরা যদি এভাবে মার্কেটটাকে একটু রিড করার চেষ্টা করি, আমরা কিন্তু ভালো কিছু ভলাটাইল মার্কেট থেকে আমরা বের করতে পারবো। ট্রেন্ডি মার্কেট থেকে তো অবশ্যই পারবো, কারণ ট্রেন্ডের যে একটা ব্যাপার দেখা দিলাম যে আপনার স্টপ লস প্লেসমেন্টটা যদি ওভাবে হয়, আপনি যদি ট্রেন্ডটাকে বুঝতে পারেন, আপনি যদি ট্রেন্ডটাকে স্পট করতে পারেন, আপনি যদি প্রপার টার্গেট প্রাইস বা টার্গেট লেভেলটাকে স্পট করতে পারেন, প্রপার, এই সব কিছুই কিন্তু সম্ভব আপনি যদি প্রপারলি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল রাখতে পারেন। আপনার যদি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের উপরে কিছু জানতে হয়, বা আপনি যদি শিখতে চান যে আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ভালো মতো আঁকতে হয়, এই ব্যাপারে আমাদের এমএফএক্স সেন্টারের একটা ইউটিউব ভিডিও আছে, ইটস ফ্রি টু ভিউ। সো আপনি এই ভিডিওটা দেখতে পারেন, অ্যাবাউট 1.5 ঘন্টার একটা ওয়েবিনারের ভিডিও এটা। তো এই ভিডিওটা দেখে আপনি অনেক কিছুই শিখতে পারবেন অ্যাকচুয়ালি, যে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রপারলি অ্যাকচুয়ালি কিভাবে আঁকা যায় এবং স্টেপগুলো কি কি। তো যেটা বললাম যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আঁকা ভালো জানতে পারেন, এবং এভাবে যদি আপনি মার্কেটটা একটু রিড করতে পারেন, আপনি কিন্তু মোস্ট অফ দ্য মার্কেট সিচুয়েশনে কিন্তু প্রফিটেবল হতে পারবেন। তো আই রেসপেক্ট এভরি স্ট্র্যাটেজি। আপনি যে কোনো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার যে আমি যে স্ট্র্যাটেজি দিয়ে কাজ করি, আমি আমার স্টুডেন্টদেরকে বা মেম্বারদেরকে যে স্ট্র্যাটেজি শেখাই ওইটা দিয়ে ট্রেড করতে হবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট।
আপনি যদি আজকে ডাইভারজেন্স ট্রেডিং করেন, আপনি ডাইভারজেন্স করেন, আপনি যদি ইশিমোকো দিয়ে ট্রেড করেন, আপনি ইশিমোকো দিয়ে ট্রেড করেন, আপনি যদি মুভিং অ্যাভারেজের ক্রস ওভার দিয়ে ট্রেড করেন, আপনি মুভিং অ্যাভারেজের ক্রস ওভার দিয়ে ট্রেড করেন। সাম ট্রেডার্স আর লাইক দ্যাট, যে তারা কি র্যাঙ্কো চার্ট দিয়ে ট্রেড করে। তো আপনি র্যাঙ্কো চার্ট দিয়ে ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। ইউ ক্যান, আই রেসপেক্ট অল দ্য স্ট্র্যাটেজিস ইন দ্য মার্কেট। ঠিক আছে, অনেক কিছু স্ট্র্যাটেজি অনেক স্ট্রং হয়, কিছু স্ট্র্যাটেজি একটু উইক হয়, বাট স্ট্র্যাটেজিস আর মেড অফ প্রবাবিলিটিস, রাইট? এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা ড্রডাউন পার্সেন্টেজ থাকে, কিছুর বেশি থাকে, কিছুর কম থাকে। বাট ওয়েদার ইউর ইউজিং এনি কাইন্ড অফ স্ট্র্যাটেজি, আপনি যদি এই রুলগুলো একটু ফলো করেন, ভোলাটাইল মার্কেটের মধ্যে একটু রুলগুলো ফলো করেন, বা মার্কেট কি বলতে চাচ্ছে এই জিনিসগুলো যদি একটু ভালো মতো ফলো করেন, আপনার স্টপ লসের প্লেসমেন্টে যেটা আমি দেখালাম ওইভাবে যদি আপনি স্টপ লসের প্লেসমেন্টটা করতে পারেন, you'll get a good amount of profits, and believe me, আপনার প্রফিটেবিলিটি রেশিও অনেক বেশি বেড়ে যাবে। জাস্ট ইমপ্লিমেন্ট দ্য টেকনিক্স ইন দ্য চার্ট। আপনি যদি চার্টে একটু ইমপ্লিমেন্ট করেন, এক মাসের একটা টেস্ট রেজাল্ট দেখেন, আপনি বুঝতে পারবেন আসলে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি কোথা থেকে কোথায় চলে গেছে, আপনার ট্রেডিং প্রফিটেবিলিটি কোথা থেকে কোথায় চলে গেছে। ইট উইল শো ইম্পালসিভ গ্রোথ। এবং যে কোনো গ্রোথের ব্যাপারে যখন আমরা কথা বলি, তখনই অবশ্যই আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে আমাদের আসলে অবজেক্টিভটা কি। অ্যাকচুয়ালি আমরা যে মার্কেটে ট্রেড করছি, আমাদের অবজেক্টিভটা কি, আমাদের গোলটা কি। আমরা যে স্ট্র্যাটেজি ইউজ করি, আমরা ভলাটাইল মার্কেটে ট্রেড করি বা নন ভলাটাইল মার্কেটে ট্রেড করি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা। উই আর অল হিয়ার টু মেক পিপস। আমরা অনেক সময় বলি যে ভলাটাইল এবং কারেক্টিভ সিচুয়েশন মার্কেটের মধ্যে একটু সেফ থাকা দরকার। এটা কেন বলি? কজ আপনি যদি ভলাটাইল মার্কেটেও একই রকম রিস্ক নেন যেটা আপনি ট্রেন্ড এনভায়রনমেন্টে নিচ্ছেন, তার মানে হচ্ছে ইউ আর রিস্কিং দ্য সেম অ্যামাউন্ট ফর আ ওয়ার্স অ্যামাউন্ট অফ মার্কেট কন্ডিশন। ফর অ্যান এক্সাম্পল, রিসেন্টলি কোরবানি ঈদ গেল, আপনার বাসায় দু জোড়া জুতো আছে। একটা জুতো হচ্ছে আপনার অনেক এক্সপেন্সিভ একটা অ্যাপেক্সের শু। হুম, আরেকটা জুতো আছে যেটা হচ্ছে ফুটপাত থেকে নেওয়া 500 টাকা দামের শু। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি গরুর হাটে যাবেন, তো আপনি কোন জুতোটা ইউজ করবেন? সেক্ষেত্রে আপনি অবশ্যই বলবেন যে আমার অ্যাপেক্সের 4,000 টাকা বা 3,000 টাকা দামের শুটা ইউজ আমি এখন করবো না, কারণ গরুর হাটে গোবরের টোবরে লেগে ওখানে আমার শুয়ের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি 500 টাকার শুয়ের রিস্কটাই নিব। সেম এজ সেম ইট ইজ সেম ইন দ্য মার্কেট। যে আপনি কেন একটা ভোলাটাইল মার্কেটে, গরুর বাজারে কেন আপনি দামি জুতোটা পরে যাবেন? তো কেন আপনি একটা ভোলাটাইল মার্কেটে অনেক বড় একটা লটে ট্রেড করবেন? আপনি আপনার লট সাইজটাকে হাফে হাফে ব্রেক করেন। তাতে যেটা হবে, যদি আপনি ওখানে প্রফিট করেন তাহলে তো ভালো, আর যদি ওখানে লস করেন তাহলে আপনি নর্মালি যতটুকু আপনার রিস্ক রেশিও থাকে বা রিস্ক টলারেন্স পার্সেন্টেজ থাকে, ওইটার থেকে আপনি হাফ রিস্ক করছেন বা আপনি হাফ লস করছেন। তো কোনটা বেটার? জাস্ট আ কমন সেন্স, জাস্ট আ লজিক্যাল কমন সেন্স। আর আমরা যে মার্কেট রিডিং এর ব্যাপারে একটু আগে বললাম, এই মার্কেট রিডিং করে করে কিন্তু আপনি অনেকটা ভালো মতো দেখা যায় যে 90%-এর প্লাস আপনার অ্যাকুরেসিতে আপনি মার্কেটে একটা ব্রেকআউট মেজার করে ফেলতে পারবেন। জাস্ট যেটা বললাম যে এখানের মধ্যে কিছুক্ষণ ইম্পালসিভ, এরপরে দেখলাম এখানের মধ্যে অনেক কারেকশন দিয়ে দিয়ে যাচ্ছে, মানে অত বেশি স্ট্রেংথ দেখা যাচ্ছে না বিয়ার্সের। এরপরে যখনই আবার বুলিশ প্রেশার দেখলাম, তখন দেখলাম যে না, বায়ারদের প্রেশার সবসময় থেকে অনেক ফাস্ট থাকে, অনেক বেশি থাকে। এরকম যদি আপনি একটা মার্কেট স্ট্র্যাটেজি, আপনি যদি মার্কেটকে রিড করতে পারেন, এরকম যদি স্ট্র্যাটেজির সাথে আপনি এই জিনিসটাকে মিলাতে পারেন, you can trade any kind of trade, not only breakout, you can trade retracement, you can trade counter. অ্যান্ড ফর মি, যে কোনো কারেক্টিভ মার্কেটের জন্য আমি সবসময় ডাইভারজেন্স ট্রেডিংটাকে অনেক বেশি প্রাধান্য দেই। এবং এই ডাইভারজেন্স ট্রেডিং এর উপরে আমি রিসেন্টলি অনেক একটা বিশাল টাইপের একটা রিসার্চ করছি, যেন টু গেট মোস্ট আউট অফ দ্য ডাইভারজেন্স। অ্যান্ড ডাইভারজেন্স এবং প্রাইস অ্যাকশন নিয়ে একসাথে একটা কম্বাইন করে আমরা কিভাবে আরো ভালো মার্কেট থেকে কিভাবে প্রফিট করতে পারবো, এই ব্যাপারে আমার অলরেডি একটা রিসার্চ চলছে। আশা করছি এটার থেকে ভালো কিছু পাওয়া যাবে। আর আপনারা যদি ডাইভারজেন্স এবং প্রাইস অ্যাকশনের বেসিকগুলোর ব্যাপারে একটু জানতে চান, সেক্ষেত্রে আমার এমএফএক্স সেন্টারের ইউটিউব চ্যানেলে যেতে পারেন। ওখানে গিয়ে আপনি অবশ্যই আমাদের ওখানে
4 পার্টের একটা কোর্স আছে, দ্যাট উইল বি লাইক 6 hours প্লাস অলরেডি ভিডিও। ওই ভিডিওগুলো দেখে আপনি অলরেডি অনেক ভালো কিছু জানতে পারবেন মার্কেট সম্বন্ধে এবং ডাইভারজেন্স সম্বন্ধে এবং বেসিক প্রাইস অ্যাকশন সম্বন্ধে। তো আমরা যত কিছুই করি মার্কেটে, আমরা কি এক্সপেক্ট করি? আমাদের যে এক্সপেকটেশনটা থাকা উচিত, সে এক্সপেকটেশনটা হচ্ছে প্রপারলি মার্কেটে কনটেক্সটটাকে বোঝা, প্রপারলি আমাদের রিস্ক ম্যানেজমেন্টটাকে বোঝা, ওয়েদার ইন ভলাটাইল অর নন ভলাটাইল সিচুয়েশন, মেইনলি ইন দ্য ভলাটাইল সিচুয়েশন, কারণ ভলাটাইল সিচুয়েশনে রিস্ক পার্সেন্টেজটা আর এই রিস্কের প্রবাবিলিটিটা অনেক বেশি থাকে, বা লস করার প্রবাবিলিটিটা অনেক বেশি থাকে। আর আমরা অবশ্যই প্রপার একটা রিস্ক রেশিও দিয়ে প্রফিট করার চেষ্টা করব, এবং আমরা সবসময় চেষ্টা করবো যেন একটা স্টেডি ইনকাম থাকে, লাইক একদিন 100% প্রফিট করলাম, নেক্সট টাইম আমাদের পুরো প্রফিট প্লাস ক্যাপিটালটা ব্লো করে ফেললাম, দ্যাট ইজ নট হোয়াট উই শুড এক্সপেক্ট, রাইট? এবং আমাদের অবশ্যই আলটিমেট এক্সপেকটেশন থাকতে হবে এমন যে আমরা যেন আমাদের ফুল লাইফে প্রফিটেবল থাকতে পারি। উই ক্যান বি প্রফিটেবল অল আওয়ার লাইফ। এবং নলেজ অ্যান্ড পেশেন্স গো হ্যান্ড ইন হ্যান্ড। আমরা আমাদের ওয়েবিনার প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আস্তে আস্তে লিস্ট করেন, বাট এখন কমেন্ট করবেন না প্লিজ, কজ এখন আরো কিছুটা স্লাইড বাকি আছে, একটা দুটো। ওকে, তো আমাদের যে নেক্সট স্লাইড সেটা হচ্ছে নলেজ অ্যান্ড পেশেন্স গো হ্যান্ড ইন হ্যান্ড। আমাদের দেখা যায় যে অনেকে অনেক নলেজেবল পার্সন থাকে, যে অনেক কিছু জানে মার্কেটের ব্যাপারে, বাট সে তাও লস করে। ওয়াই? বিকজ তার পেশেন্সটা নাই। আপনি শেয়ার ট্রেড করেন, ফরেক্স ট্রেড করেন, সিএফডি করেন, ক্রিপ্টোকারেন্সি করেন, অথবা কমোডিটি করেন, ওয়েদার আপনার অনেক ভালো নলেজ আছে, আপনি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করেন অথবা নেকেড ট্রেডিং করেন, আপনি পিএইচডি ইকোনমিক্সে পিএইচডি, নাকি আপনি একজন বিবিএ গ্র্যাজুয়েট উইথ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, নাকি আপনি একজন ডক্টর, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার যদি প্রপার নলেজ থাকে এবং আপনার যদি পেশেন্স থাকে, আপনি যদি তাড়াহুড়া না করেন টু গেট রিচ বাই ট্রেডিং, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি অনেক ভালো একটা ট্রেডিং রেজাল্ট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। অ্যান্ড ইটস প্রুভেন। আমি এই ওয়েবিনার যত কথাই বললাম, এভরিথিং ইজ প্রুভেন, এভরিথিং গোজ হ্যান্ড ইন হ্যান্ড। বিকজ আপনি যদি প্রফেশনাল কোনো একটা ট্রেডারের সাথে কথা বলেন, ইফ ইউ প্রেজেন্ট দিস ওয়েবিনার অ্যাজ আ রেফারেন্স টু আ প্রফেশনাল ট্রেডার, I can bet that he will tell you that this is one of the finest webinar he have ever seen. যদি বা এখানে আমি বাংলাতে কথা বলছি, যে আমেরিকান কোনো সময় এত ভালো মতো বাংলাটা বুঝতে পারবে না। সো বাট বাট বাই লুকিং অ্যাট দ্য কন্টেন্ট, ইউ উইল ডেফিনেটলি সে দ্যাট all those things, যেসব জিনিসগুলো আমি অলরেডি এখানের মধ্যে কভার করেছি, দ্যাট আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং আ ট্রেডার শুড নো। এবং আমাদের লিস্ট বাট লাস্ট বাট নট দ্য লিস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টেকঅ্যাওয়েজ, সেটা হচ্ছে আমি টোটাল যে ওয়েবিনারটা করলাম, এই টোটাল ওয়েবিনারের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখন এখানে উল্লেখ করছি। ফার্স্ট থিং, ওয়াচ দ্য মার্কেট উইথ দ্য জুম আউট ভিউ। সেটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচারটাকে দেখার চেষ্টা করবেন, রেদার দেন লুকিং এট দ্য ক্যান্ডেলস লাইক পিন বার্স, ইনসাইড বার্স, এনগালফিং বার্স, এটসেট্রা। সবসময় আমাদের হাইজ এবং লোজ অফ দ্য মার্কেটগুলোকে মার্ক করে রাখার চেষ্টা করবেন, দ্যাট ইজ দ্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। এবং অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন বেশি অতিরিক্ত যেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স একে মার্কেটটাকে হিজিবিজি না করে রাখেন। ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকে আঁকার চেষ্টা করবেন। আর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের উপরে যদি আরো বেশি জানার ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব ভিডিও দেখতে পারেন, আন্ডারস্ট্যান্ডিং দ্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। এমএফএক্স সেন্টার চ্যানেলে আপনারা এই ভিডিওটা পাবেন। থার্ড পয়েন্ট, আমাদের অবশ্যই মার্কেটের ফ্লোটাকে বুঝতে হবে, যে মার্কেটের কনটেক্সট, যে ইম্পালসিভ নাকি কারেক্টিভ, মার্কেট কি এখন ওভারঅল ট্রেন্ডের খুব ভালো একটা ট্রেন্ডি মুভমেন্ট আছে, নাকি মার্কেট এখন রেঞ্জ বা কারেক্টিভ মুভমেন্ট আছে, এই জিনিসটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আপনার অ্যাজ মার্কেট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি এভার চেঞ্জিং অ্যান্ড ভেরি চ্যালেঞ্জিং থিং টু ডু, তো আপনার অবশ্যই যে কোনো একটা স্ট্র্যাটেজিতে হুক আপ করে থাকলে আপনি অত বেশি ট্রেডিং অপরচুনিটি পাবেন না। সো একটা বা এর অধিক স্ট্র্যাটেজি রাখার চেষ্টা করবেন, যেন ডিফারেন্ট মার্কেট সিচুয়েশনে আপনি ডিফারেন্টলি ট্রেড করতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, দো ইট ইজ কাইন্ড অফ কন্ট্রাডিক্টিং, কজ অনেক ট্রেডার বলতে পারে যে উই ডোন্ট নিড এ স্টপ লস, বাট পার্সোনালি আমি স্টপ লস ইউজ করার অনেক বেনিফিট পেয়েছি। লাইক জিবিপি ইউএসডি যখন ব্রেক্সিটের সময় একটা অনেক বড় একটা জাম দেয়, বিয়ারিশ জাম, ওই সময় আমার একটা বাই ট্রেড ছিল। সো ওই সময় আমি কিন্তু অনেক বড় একটা লসের হাত থেকে বেঁচে গেছি, জাস্ট বিকজ আই ইউজড স্টপ লস।
So stop loss is a must for me, and I do suggest that stop loss should be must for every trader because আপনার যদি stop loss না থাকে আপনি আপনার risk reward measure করতে পারবেন না. That is very important. So this is the end of the webinar, but এখানে আরেকটা ছোট illustration আমি রাখছি at the end, that is আমরা যখন কোন একটা নতুন জিনিস জানি আমাদের কমফোর্ট জোনের বাইরে থাকে জিনিসটা, আমরা ওইটার সাথে কমফোর্টেবল না কারণ জিনিসটা নতুন, আমাকে ইউজ টু হতে একটু সময় লাগবে. ফর অ্যান এক্সাম্পল, আমি যদি আপনার হাতে এখন একটা ম্যাকবুক দিই, আপনি যদি লাইফে আর কোনো আগে যদি কোনো সময় ম্যাকবুক ইউজ না করেন বা আপনার অ্যাপেলের যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা যদি ইউজ না করেন, প্রথমত কিন্তু আপনাকে যদি বলি যে আপনাকে ওই ম্যাকের মধ্যে আজকে এখন ওপেন করে আপনাকে ওই ম্যাকের মধ্যে MT4 ইনস্টল করে আপনাকে ট্রেড করতে হবে, আপনি কিন্তু কমফোর্টেবল থাকবেন না যেরকম কমফোর্টেবল আপনি একটা উইন্ডোজ পিসিতে বা উইন্ডোজ ল্যাপটপে থাকেন, রাইট? তো ওই জিনিসটা কি আপনার কমফোর্ট জোনের বাইরে থাকে, ঠিক আছে? সো আমি এখন পর্যন্ত আপনাদেরকে যে জিনিসটা শেখালাম এটা অবভিয়াসলি আপনার এখন পার্সোনাল কমফোর্ট জোনের বাইরে থাকবে, এটাই স্বাভাবিক, বাট আপনি যদি এটা প্র্যাকটিস করতে পারেন আপনি এই ম্যাজিক্যাল এরিয়াতে চলে আসতে পারবেন, and where the magic happens. So this is the overall end of